রেকর্ডিং চালু হয়েছে, সো আমরা ক্লাসটা শুরু করতে পারি। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আমাকে কাইন্ডলি একটু জানাবেন আমার স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, গ্রেট। আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে কি কি পড়ছিলাম? আমরা লাস্ট ক্লাসে মোটামুটি লিনিয়ার রিগ্রেশনের একটা ধারণা পাইছিলাম। অ্যান্ড আমরা দেখছিলাম যে আমরা একটা লাইনের মাধ্যমে আসলে কি করতে পারি, আমাদের 2D স্পেসের ক্ষেত্রে লাইনের মাধ্যমে আমরা একটা প্রেডিকশন করতে পারি। বাট গতকালকে আমরা যে লাইনটা ক্রিয়েট করছি আসলে ওইটা যে সবসময় ঠিক প্রেডিকশন দিবে, অর্থাৎ এখানে যে ওয়েট বা বায়াসের যে মানটা ছিল ওটা কিন্তু আমরা কি করি নাই, আমরা কিন্তু এটা অ্যাকুরেট ভাবে লার্ন করতে পারিনি, রাইট? আমরা জাস্ট দেখছি যে এটা এই ইকুয়েশনটার মাধ্যমে আসলে প্রেডিকশন দেয় এবং এই ইকুয়েশনটাকে আমরা আসলে ভিজুয়ালাইজ করতে পারি। সো আজকের আমাদের এজেন্ডা কি ছিল? আমাদের আজকের এজেন্ডা আমরা ইরোরটা কিভাবে ফাইন্ড আউট করে ওই জিনিসটা দেখব, এবং একই সাথে দেখব যে আমরা এখানে কি কি আসলে চেঞ্জ করতে পারি। বলছিলাম আমরা কোনো এই ইকুয়েশনটার মধ্যে ওয়েটস অ্যান্ড বায়াস গুলাকে চেঞ্জ করতে পারি। বায়াস অ্যান্ড ওয়েটস কে চেঞ্জ করার মাধ্যমে আমরা আসলে আমাদের আহ, যে আমাদের কাঙ্ক্ষিত যে ইকুয়েশন ওটা আমরা ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আমাদের এখানে মডেল লার্ন করে আসলে ওয়েটস এবং বায়াস গুলাকে। ওকে, সো এখানে আমরা আজকেও ডামি ডেটা সেট নিয়েই কাজ করবো, কারণ আমাদের এখন আমরা যেহেতু এগুলো ইমপ্লিমেন্ট করতেছি না, আমরা জাস্ট এখানে দেখা ট্রাই করব। সো এখানে দেখার জন্য আমি এই পয়েন্টগুলোকে ইউজ করতে পারি। সো এখানে আমরা এই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। সো আমি আবার একটু শেয়ার করে দিচ্ছি। সো এই লিঙ্কটাতে আপনারা দেখতে পারবেন, এটাতে বিভিন্ন টুইকিং থেকে শুরু করে আহ, আমাদের যে লিনিয়ার রিগ্রেশনটা আছে ওটা নিয়ে আমরা কাজ করতে পারি আর কি। আচ্ছা, কাইন্ডলি কেউ অ্যানোটেট করবেন না, আমি অ্যানোটেটটা ডিসেবল করে দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এইটার থ্রুতে আজকে জিনিসগুলো দেখার ট্রাই করবো আর কি। সো ফার্স্ট অফ অল আমরা কি করতাম, আমাদের ধরেন আমাদের যদি এই ধরনের একটা ডেটা সেট থাকে, এই ধরনের একটা ডেটা সেট থাকে, আমরা 2D ডেটা নিয়ে কাজ করব, ঠিক আছে? 2D ডেটা থেকে ওটাকে 3D ডেটাতে কিভাবে কনভার্ট করতে হয় ওই জিনিসটা একটু অ্যাডভান্স। সো 2Dর জন্য যেভাবে কাজ করে আসলে মোটামুটি 3Dর জন্য সেম কাজ করে। ইন্টারনালি ম্যাক্সিমাম ক্ষেত্রে সবগুলোই সেম কাজ করে, জাস্ট ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়। ওই জিনিসটাও আমরা গতকালকে একটু দেখছিলাম আর কি। সো ভিজুয়ালাইজ করতে যেহেতু 2D ডেটার ক্ষেত্রে সহজ, সো আমরা 2D ডেটার ক্ষেত্রে শিখবো। কারণ কোনো একটা জিনিস একদম সিম্পলেস্ট ওয়েতে শিখলে ওইখান থেকে আমরা পরবর্তীতে এই জিনিসটাকে আসলে এক্সপ্যান্ড করতে পারি আর কি। সো 2D ডেটা যেহেতু আমরা এই ধরনের একটা গ্রাফ, এই ধরনের একটা ডেটা সেট নিয়ে কাজ করতে পারি। সো এখানে আমরা হাউজিং প্রাইসের একটা ডেটা সেট আছে মনে করেন। সো এখানে আমাদের টোটাল রুমের নাম্বার ছিল, অ্যান্ড এখানে আমাদের প্রাইস আছে। ওকে, সো আমরা একটা রুমের জন্য প্রাইস ধরে নিলাম ধরেন 20, পরে তিনটা রুমের জন্য ধরেন 50, এরপরে চারটা রুমের জন্য 70। এইভাবে করে আমরা আহ এটা ক্রিয়েট করলাম। ওকে, আচ্ছা, সো এটা ডেটা সেট। আমরা যদি এটাকে এখন প্লট করি তাহলে এটা দেখতে হয় কেমন, এটা দেখতে হবে কিন্তু। আচ্ছা, এখানে আমি একটু জায়গা রাখি যাতে করে আমরা এররটাকে ক্যালকুলেট করতে পারি। সো আমরা এখানে যেটা করব, আমরা এখানেই প্লটটা করি। ওকে, আচ্ছা, সো এখানে আছে কি, এই ওয়াই অ্যাক্সিসে আমরা রাখতেছি প্রাইসকে। কেন ওয়াই অ্যাক্সিসে প্রাইস? কারণ এখানে আমাদের এই যে প্রাইসটা ডিপেন্ড করে আসলে কার উপরে, রুমের উপরে। সো আমরা রুমটাকে চেঞ্জ করবো এন্ড প্রাইসটাকে আমরা এখানে প্রেডিক্ট করবো, রাইট? ওকে, সো এখানে 1, 2, 3, 4, 5, 6 দিলাম। এন্ড এখানে আমরা 10, 20, 30, 40, 50, 60 নিলাম। সো এখানে প্রাইসটা একটু বাড়বে। 60, 70, 80 এন্ড 90। আচ্ছা, সো ফার্স্ট অফ অল কি ছিল আমাদের একটার জন্য, এখানে
একটা একটা বেডরুম থাকলে $20 ছিল। এরপরে আমরা দেখছি হচ্ছে 3টা বেডরুম থাকলে হয়েছে প্রাইস $50। এরপরে হচ্ছে 4টার জন্য হচ্ছে $70 হয়েছিল, অ্যান্ড 6টার জন্য হচ্ছে $90। সো এই ধরনের আমরা হচ্ছে 4টা পয়েন্ট পাইছি। সো এখন এই ডেটা সেটের জন্য আমাদের হচ্ছে আমাদের মডেলটা ট্রেন করতে হবে। সো মডেল ট্রেন করা মানে কি আসলে? মডেল ট্রেন করা মানে হচ্ছে আমাদের এমন একটা ইকুয়েশন বের করা যেটা হচ্ছে দেখতে কাইন্ড অফ এরকম হবে। কারণ আমরা যখন প্রেডিকশন করব, প্রেডিকশন যদি করি, সো প্রেডিকশন আসলে কিসের করতেছি? প্রাইসের, রাইট? সো আমরা প্রাইস ইকুয়াল টু, এখানে এই যে আমাদের এখানে কাজ করতে হয় কি, একটা লাইন ক্রিয়েট করতে হয়। সো আমি ফার্স্টে ইকুয়েশনটা দেখাই। ইকুয়েশনটা হচ্ছে এই ধরনের হয় যে এম, আমরা যেহেতু লাইন নিয়েই করব কাজটা, সো আমি এখানে হচ্ছে এম নিলাম আর কি। সো এম ইন্টু আমাদের কি থাকে, আমাদের হচ্ছে এখানে থাকবে হচ্ছে রুম প্লাস হচ্ছে আমাদের বায়াস থাকে একটা। এটা ছিল আমাদের আমাদের হচ্ছে ইকুয়েশন, রাইট? এবং আমরা জানি কি এটা একটা লাইনের ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটা 1D 2Dর ক্ষেত্রে হচ্ছে একটা লাইন। অ্যান্ড যখন হচ্ছে আমরা কি করি, যখন আমাদের ইকুয়েশনে আসলে কি বাড়ে, আমাদের এখানে যখন ভেরিয়েবল বাড়ে, তখন কিন্তু এটা আর কি থাকে না, লাইন থাকে না। 3Dর ক্ষেত্রে হয়ে যায় এটা একটা প্লেন। আর হচ্ছে যখন 3Dর থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা হয়ে যায় একটা হাইপার প্লেন। ওকে, আচ্ছা। সো লাইনটা কিভাবে আমরা এখানে আসলে ড্র করি? আমরা হচ্ছে এখানে একটা লাইন ক্রিয়েট করি এমন ভাবে, এখানে ধরেন এই লাইনটা ক্রিয়েট হয়েছে, এমন ভাবে ক্রিয়েট করি যাতে এইটা হয় হচ্ছে আমাদের প্রেডিকশন লাইন। সো এইটাই আসলে কি, এটাই হচ্ছে আমাদের এই যে ইকুয়েশনটা। এন্ড আমরা দেখছি কিভাবে হচ্ছে আমরা এখানে রুমের মধ্যে বিভিন্ন ভ্যালু দিয়ে এম এর যখন একটা ভ্যালু আসে, বায়াস এবং এম এর ভ্যালু, তখন হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখানে জাস্ট রুম নাম্বার ইনপুট দিলেই এখান থেকে আমাদেরকে একটা প্রাইস সে ক্যালকুলেট করে দিচ্ছে। ওকে, সো এই লাইনটা আসলে ওই ক্যালকুলেশনটাই এই লাইনটাই করে আর কি। যেমন ধরেন আমরা যখন দুই আহ, দুই রুমের জন্য একটা হচ্ছে বাসার প্রাইস বের করতে চাই, আমরা জাস্ট কি করি, এই লাইনটা আসলে কি অনেকগুলা পয়েন্ট দিয়ে তৈরি, রাইট? একটা লাইনে কি থাকে, অনেকগুলা পয়েন্টস থাকে। এবং ওই পয়েন্টস গুলোর জন্য কি হয়, এই লাইনটা আসলে আমাদের সিদ্ধ হয় বলে, রাইট? মানে এই লাইনটা যখন হচ্ছে আমরা এই লাইনের পয়েন্ট গুলা বসাবো, তখন দেখা যাবে কি এই লাইনের দুই সাইডের ইকুয়েশনের দুই সাইডের ভ্যালুই কি হয়, সমান হয়। সো এখন টুর জন্য যদি আমরা প্রেডিক্ট করতে চাই, আমরা জাস্ট কি করি, এই লাইনের টু এর যে জায়গাটা আছে ওইটাকে আমরা খুঁজে বের করব, টু পয়েন্টটা অর্থাৎ এক্স এর পয়েন্টটা এখানে টু। এবং ওইটার জন্য আমরা হচ্ছে এখানে একটা কি করব, ওয়াই অ্যাক্সিসে এই টু পয়েন্টের জন্য ওয়াই অ্যাক্সিসে কি ভ্যালু আছে, অর্থাৎ কি প্রাইস আছে, ওই জিনিসটা আমরা বের করব। সো এখানে এই জিনিসটা কি, এখানে এই জিনিসটা হচ্ছে রুম, কয়টা রুম আছে, রুমের কাউন্ট। সো আমি এটা রুম বলবো না, আমি এখন থেকে এটা কাউন্ট বলি। সো এখানে হচ্ছে এটা কাউন্ট আছে। অ্যান্ড এই যে ওয়াই অ্যাক্সিস, ওইটা কিন্তু প্রাইস আছে। সো এই যে দুই কাউন্টটার জন্য এখানে ওয়াই অ্যাক্সিস অর্থাৎ প্রাইসটা কি আসে, ওটা আমরা এখান থেকে বের করতে পারি। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা যেই লাইনটা নিছি ওটার জন্য ভ্যালুটা আসে হচ্ছে 23। সো ধরেন এখানে হচ্ছে 23 আসে। তার মানে আমি বলতে পারবো কি, আমি বলতে পারবো হচ্ছে যে কাউন্ট যদি টু হয় তাহলে ওটার প্রাইস হবে হচ্ছে 23। ওকে, সো এই লাইনটা আমরা খুঁজে বের করি এবং এটার মাধ্যমে আমরা প্রেডিকশনটা করতেছি আর কি। সো এখন কথা হচ্ছে যে আমি যে 23 পাইছি ওটা কি আসলে অ্যাকুরেট কিনা, ওটা কিভাবে বুঝবো? আমরা তখনই হচ্ছে এখানে একটা কনসেপ্ট আসে, সেটাকে বলা হচ্ছে বেস্ট ফিট লাইন। সো বেস্ট ফিট লাইনটা কি করে, আপনি যে ডেটা সেটটা তাকে দিছেন, এখানে তো জাস্ট 4টা পয়েন্ট, রাইট? যখন আমরা মেশিন লার্নিং এর মডেলকে ট্রেন করি তখন আসলে কি হয়, তখন আসলে অনেকগুলো ডেটা পয়েন্ট থাকে। সো ওই ডেটা পয়েন্টগুলো দেখতে কেমন হয়, এখানে পয়েন্ট থাকতে পারে, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এভাবে থাকতে পারে। যেটা হচ্ছে আপনি জাস্ট এটা দেখলে বুঝতে পারবেন যে অনেকগুলো পয়েন্ট এখানে আছে, এখানে অনেক খুবই কম পয়েন্ট। মানে আমরা ওইখানে জাস্ট মানে নর্মালি হচ্ছে স্যাম্পলের ক্ষেত্রে 1000-এর উপরেই অলওয়েজ ব্যবহার করি আর কি। সো এখানে দেখা যাচ্ছে কি এই পয়েন্টস গুলো আছে, এবং এই পয়েন্টস এর জন্য সে হচ্ছে একটা লাইন ক্রিয়েট করছে প্রেডিকশন করার জন্য। সো সিমিলারলি এখানে অনেকগুলো পয়েন্টস থাকে, এবং সে একটা হচ্ছে কি বের করে, এইটাকে বলে হচ্ছে বেস্ট ফিট লাইন। বেস্ট ফিট লাইন কেন বলে? সে এই পয়েন্টগুলোর মধ্যে এমনভাবে ফিট হইতে চায় যাতে করে হচ্ছে এই যে প্রেডিকশনের লাইন আছে ওইটার থেকে যে পয়েন্টগুলো আছে ওইগুলোর যাতে আমাদের কি হয়,
ওইগুলো যাতে আমাদের যে ডিস্টেন্সটা আছে ওইটা যাতে সব থেকে কম হয়। ডিস্টেন্স কেন কম করা প্রয়োজন ওইটা আমরা কালকে দেখছিলাম। এটা হচ্ছে এররটা কমানোর জন্য, কারণ এই যে ডিস্টেন্সটা এটাই কিন্তু আসলে এরর, রাইট? কারণ এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের প্রেডিকশন। সো আমি একটা প্রেডিকশন লাইন বানাইলাম এবং ওই লাইন থেকে আমি দেখতেছি কি যে এক একটা রুম যখন কাউন্ট থাকে তখন প্রাইস হওয়ার দরকার আসলে 20, বাট আমি দেখতেছি হচ্ছে এখানে আমি একটার জন্য প্রাইস পাচ্ছি হচ্ছে কাইন্ড অফ 13-এর মতো, রাইট? তার মানে এই যে এখানে আসলে 13 থেকে এই যে 20 এটাতে কিন্তু একটা এরর হয়েছে, সেটা হচ্ছে $60 একটা এরর হয়েছে। ওকে, সো যখনই আমি দেখবো কি এটার প্রাইস ছিল হচ্ছে 20, বাট আমি প্রেডিকশন করতেছি হচ্ছে কত। So আমি যদি এখানে দেখাই, প্রেডিকশন করতেছি হচ্ছে 13, রাইট? এবং আমি যদি দেখি যে টু এর জন্য তো নাই, এই যে থ্রি এর জন্য আছে, সো থ্রি এর জন্য হইলে আমরা এখানে দেখতে পারি। সো থ্রি এর জন্য নর্মালি হচ্ছে কত থাকে, নর্মালি থাকে হচ্ছে আপনার আহ, এখানে আমরা পাচ্ছি 42। নর্মালি হচ্ছে কত, নর্মালি হচ্ছে আপনার 50, বাট আমরা এখানে পাচ্ছি হচ্ছে 42। সো সেম টু সেম এখানেও আমার কিছু এরর থাকবে ফোর এর জন্য। সো এখানেও কিছু এরর আছে। সো এখানে ধরেন আমাদের এরর এখানে পাইছি হচ্ছে ভ্যালু হচ্ছে 63 এর মতো। এভাবে করে আমরা প্রত্যেকটা এরর গুলা আমরা এখানে বের করতে পারি। এই যে আমরা এইগুলো প্রেডিকশন করছি, প্রেডিকশন গুলো আমরা এখানে বের করতে পারি। সো এটা 80 পাইছি না, 82 মনে করেন আমরা পাইছি। সো এখানে দেখা যাচ্ছে কি এখন, দেখা যাচ্ছে হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল প্রাইস ছিল এটা, এটা ছিল কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রাইস, এন্ড এটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড প্রাইস। ওকে, সো দেখেন এই যে আমি তাকে কি বলে দিছি, তাকে হচ্ছে আমি এই যে এক রুমের জন্য আমি তাকে বলেছি প্রাইস 20। এরপর যখন আমি প্রেডিকশন লাইনটা বানাইছি এরপর আমি দেখছি আসলে আমার যে ডেটা সেটটা ছিল ওইটা বলতেছে এক রুমের প্রাইস হবে 20, বাট এখানে দেখা যাচ্ছে কি এক রুমের প্রাইস পাইছি আমি হচ্ছে 13। তার মানে আমি অবশ্যই এখানে এরর করছি। সো এই যে প্রাইস, সেটা কি যে আমাদের কিছু প্রাইস দিয়ে দিছি যেগুলো হচ্ছে আসলে আমাদের সিন ডেটা, রাইট? সো এগুলো হচ্ছে আমাদের মডেল দেখছে, এন্ড মডেল দেখে এখান থেকে হচ্ছে সে বুঝতে পারছে যে আমি এই এরর গুলা করছি। সো এই ধরনের প্রবলেম গুলাতে যেগুলোতে হচ্ছে আসলে আনসার দেয়া থাকে কিছু ডেটার জন্য, ওইগুলাকে বলা হয় হচ্ছে সুপারভাইজড লার্নিং। সো তিন ধরনের আছে আসলে, সুপারভাইজড আছে, আনসুপারভাইজড আছে, এরপরে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং আছে। তো আমরা এখানে যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে একটা সুপারভাইজড লার্নিং। কেন? কারণ এখানে ডেটা পয়েন্ট যেগুলো আমাদের সিন ডেটা পয়েন্ট আছে ওইগুলোর জন্য আমাদের আনসার দিয়ে দিচ্ছে। ওকে, সো এটা আনসার। এরপরে আমি কি করছি, এখান থেকে লার্ন করছি এই প্রেডিকশনটা আমি বের করছি। বের করার পরে দেখতে পাইছি কি যে আমার প্রেডিকশনের সাথে এটার হচ্ছে কি আছে, কিছু গরমিল আছে। যেমন এখানে হওয়ার কথা ছিল এটা, বাট আমি পাচ্ছি এটা, এখানে হওয়ার কথা ছিল এটা, বাট আমি পাচ্ছি হচ্ছে এটা। ওকে, সো এটা হচ্ছে এই যে আমাদের এই যে ডিফারেন্সটাই আসলে হচ্ছে আমাদের এরর। ওকে, সো আমি হচ্ছে এটা একটা জিনিস শো করার জন্য আমি এটা হচ্ছে একটু বাড়িয়ে লিখি। সো এটা হচ্ছে 120 মনে করেন আমরা প্রেডিক্ট করছি। সো এখানে কি করলাম, এখানে হচ্ছে আমি $60 কম প্রেডিক্ট করছি, এখানে হচ্ছে আমি $8 কম প্রেডিক্ট করছি, এই জায়গাটাতে আমি হচ্ছে $60 কম প্রেডিক্ট করছি, এন্ড এইটাতে আমি আসলে কি করলাম, আমি এখানে হচ্ছে প্রায় $30 বেশি হচ্ছে প্রেডিক্ট করে ফেলছি। ওকে, সো এখানে হচ্ছে বেশি আমি প্রেডিক্ট করছি, তাহলে আমি যদি অ্যাকচুয়াল থেকে যেটা প্রেডিকশন করছি ওইটা বাদ দেই তাহলে হচ্ছে আমি এই ভ্যালুগুলো পাই। এইগুলাকে আমরা আপাত দৃষ্টিতে মনে করতে পারি এগুলো হচ্ছে আমাদের এরর। বাট আমরা হচ্ছে এররটাকে আরেকটু ডিফাইন ভাবে বের করার ট্রাই করি, যাতে করে হচ্ছে আমাদের পরবর্তীতে আসলে কোনো ইস্যুস না হয়। সো এই যে বিয়োগ করলাম এখান থেকে আসলে কি ইস্যু হইতে পারে, এখান থেকে একটা ইস্যু হইতে পারে হচ্ছে আমাদের এরর গুলাকে আমরা আসলে যোগ করি। ঠিক আছে, সো আমাদের যতগুলো ডেটা পয়েন্ট আছে আমরা যদি এররটাকে এখানে বের করতে চাই, আমাদের এখানে টোটাল ডেটা পয়েন্ট আছে 4টা। সো আমি যদি টোটাল এররটা বের করি, টোটাল এররটা আসলে কি হবে, এই যে 7 + 8 প্লাস এরপরে 7, এবং এটা হবে কিন্তু -30। সো একটা জিনিস খেয়াল করেন তো, আমি যদি এখান থেকে প্লাস করার পরে সবগুলো প্লাস করার পরে যদি এমন ভ্যালু আসে যেটা হচ্ছে 30 সমান, এন্ড আমি এখানে একটা ভ্যালু পাইছি যেটা হচ্ছে -30, তাহলে কি হবে, এই যে 30
-30টা বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে গেলে এখানে এররটা আসবে কত? এরর আসবে 0। যদিও দেখা যাচ্ছে কি আমাদের ডেটা সেটে অনেক বেশি এরর আছে, বাট তাও যখন আমরা আসলে প্রাইস থেকে, মানে অ্যাকচুয়াল প্রাইস থেকে যখন প্রেডিকশন প্রাইসটা বিয়োগ করতেছি, তখন কিন্তু আসলে কি হচ্ছে, এররটা দেখা যাচ্ছে কি, এররটা 0 আসতেছে। ওকে, তার মানে এই যে বিয়োগ করতেছি ডিরেক্টলি, এটা কিন্তু আসলে আমাদের কি করে, এটা আমাদের ওভারঅল এররটাকে ক্যালকুলেট করতে অনেক সময় ইস্যুস ক্রিয়েট করে। সো এররের এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন, আমি একটু চ্যাপ্টারটা দেখি। ক্লিয়ার হলে ওয়ান লিখে জানাতে পারেন। এররটা বুঝতে পারছেন কিনা, যে এখানে এররটা কি হচ্ছে? ওকে, আশা করি ক্লিয়ার সবার। সো এখান থেকে 0 আসতেছে। সো এখানে কিছু কারণ আছে, এবং হচ্ছে এখানে আমরা সামনে দেখবো এটার একটা রিজন। সো এখানের ক্ষেত্রে আমাদের এররটা আসলে হয় এমন, এখানে অনেক ধরনের এরর বের করা যায়, বাট আমাদের লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে মিন স্কয়ার্ড এররটাকে বের করি। সো এটাকে বলা হয় হচ্ছে সংক্ষেপে এমএসি। সো এমএসি মানে কি, মিন স্কয়ার্ড এরর। ওকে, সো আমরা এরর আসলে কি দেখছিলাম? এরর আমরা দেখছিলাম হচ্ছে যে অ্যাকচুয়াল প্রাইস থেকে প্রেডিক্টেড প্রাইসটাকে বিয়োগ করা, রাইট? সো এখানে কি আসলে এটা দিয়ে কি মিন করে, অ্যাকচুয়াল প্রাইস বিয়োগ প্রেডিক্টেড প্রাইস। ওকে, এটা আমরা এরর পাইছি। এখন এটাকে কি করতে বলছে? এটাকে করতে বলছে হচ্ছে স্কয়ার। ওকে, এবং স্কয়ার করার পরে আমাকে কি করতে বলছে, মিন বের করতে বলছে। সো আমরা কি জানি, মিন মানে আসলে হচ্ছে অ্যাভারেজ। তার মানে কি, এই যে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশনকে স্কয়ার করে আমাদেরকে এখান থেকে কি করতে বলছে, আমাদেরকে এখানে টোটাল যতটা ডেটা পয়েন্ট আছে ওই ডেটা পয়েন্টটা দিয়ে আমাদেরকে হচ্ছে ডিভাইড করতে বলছে। সো আমি যদি এটাকে এভাবে লিখি যে i = 1 থেকে নিয়ে ধরেন টোটাল ডেটা পয়েন্ট হচ্ছে এমটা, তাহলে এগুলো সবগুলাকে সে কি করবে, সামেশন করে স্কয়ার করবে। স্কয়ার করার পরে সে হচ্ছে যে কাজটা করবে, এখানে যেহেতু এমটা টোটাল ডেটা পয়েন্ট, তাহলে এম দিয়ে ডিভাইড করবে। সো এখান থেকে আমরা কি পাইলাম, মিন স্কয়ার্ড এররটাকে পেয়ে গেছি। ওকে, এখন কিন্তু আর এই যে এখানে মাইনাস হোক বা প্লাস হোক, এটা কিন্তু এখানে আর কোনো ইস্যুস করবে না। এবং একই সাথে আমাদের যত বিগার এরর হবে সেটাকে তত বিগার ভাবে এখানে দেখাবে। যেমন আপনি ধরেন এই ধরনের একটা এরর পাইছেন যে টেন, টেন ছিল অ্যাকচুয়াল পয়েন্ট, বাট আপনি পাইছেন হচ্ছে 12। তাহলে যেটা দেখা যাবে, 10 - 12কে আমরা কি করতেছি, স্কয়ার করতেছি। ওকে, সো তার মানে কি, -2 স্কয়ার অর্থাৎ হচ্ছে 4। তার মানে দেখেন এররটা কিন্তু এখানে পজিটিভ। সো আমাদের একটা ফিক্সড হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে 4, এটা কিন্তু একটা ছোট এরর, রাইট? এখন এটা যদি একটা বিগার এরর হইতো, যে ধরেন আমাদের ধরেন হচ্ছে কি বলে 110 মাইনাস হচ্ছে আমাদের হচ্ছে এখানে 90 আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এরর আছে, সো 20 পয়েন্টের একটা এরর আছে। ওকে, সো আমি এটা আরেকটু ছোট করি, সো 190 ধরি, তাহলে হচ্ছে 100 আছে, বাট আমরা প্রেডিকশন করছি 90। সো এখানে হচ্ছে টোটাল 10, অ্যান্ড এই যে 10 এর একটা স্কোয়ার যদি করি, আমরা এখান থেকে কিন্তু 100 এরর পাচ্ছি, 100 ইউনিট এরর এখান থেকে পাচ্ছি। তার মানে ছোট হইলে এররটা একটু ছোট হয়, বাট এরর ছোট হইলেও কিন্তু এটাকে মোটামুটি বড় করেই দেখাচ্ছে। বাট যখন এররটা বড় হবে, সেটাকে আরো অনেক বেশি কি করে দেখাচ্ছে, এক্সপ্যান্ড করে দেখাচ্ছে, রাইট? যাতে করে আমাদের মডেল বুঝতে পারে যে এইখানে ভালোই কি হয়েছে, এরর হয়েছে। ওকে, আচ্ছা, সো এইসব রিজনে আসলে এমএসসি কে চুজ করা হয়। পাশাপাশি হচ্ছে এই যে ফাংশন, এটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করা ইজি হয়। ডিফারেন্সিয়েশন কি আমরা একটু সামনে দেখব। সো ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে আসলে মোটামুটি হচ্ছে আমরা আহ, আমাদের যে বেস্ট ডাব্লিউ এর ভ্যালু বা বেস্ট বি এর ভ্যালু অর্থাৎ ওয়েটস এবং বায়াস গুলাকে লার্ন করতে পারি। সো এটার জন্যই আমরা হচ্ছে এখানে এমএসসিটাকে ইউজ করব। তাহলে এখান থেকে যদি আমরা এখন এই যে এমএসসি গুলাকে বের করি, তাহলে এখানে কি হবে, অ্যাকচুয়াল 20 13 আছে। সো এটাকে কিভাবে বের করবো, এমএসসিটা কি হবে তাহলে আমাদের টোটাল ডেটা সেট থেকে? এমএসসিটা হবে হচ্ছে আপনার 20 - 30 হোল স্কোয়ার, 20 - 13 হোল স্কোয়ার প্লাস, এরপরে হচ্ছে আমাদের 50 - 42, 50 - 42 হোল স্কোয়ার প্লাস ওইগুলা করছি, যেহেতু আমি এখানে বিয়োগ করবো, আমি ডাইরেক্ট মানগুলোকে নিয়ে আসবো, 7 8 7 30, 7
স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস 20 মাইনাস 30 স্কোয়ার, রাইট? এটা পাইলাম। এবং এটাকে আমরা জাস্ট কি করব, যেহেতু এখানে টোটাল ডেটা পয়েন্ট কত দেখেন, আমি ফার্স্ট হচ্ছে সবগুলোকে এই যে অ্যাকচুয়াল মাইনাস স্কোয়ার যেটা, এটাকে আমি সবগুলোকে যোগ করছি। তাহলে এখানে এম এর মান কত, টোটাল এম এর মান কিন্তু হচ্ছে এখানে 4টা, তাহলে এখানে হচ্ছে আমরা টোটাল 4 দিয়ে ভাগ করি। ওকে, সো এই বিষয়টা ক্লিয়ার কিনা সবাই জানাতে পারেন। সো এখানে এম যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 1/m ইন্টু আই ইকুয়াল টু 1 to m। এখানে যেটা হবে যে এখানে টোটাল পয়েন্ট যেগুলো আছে, সো অ্যাকচুয়াল আই মাইনাস প্রেডিক্টেড আই, এটাকে স্কোয়ার করতেছে। ওকে, জাস্ট এটাই আর কি। ওকে, সো আশা করি ক্লিয়ার। সো আমরা এখান থেকে হচ্ছে আমাদের টোটাল এররটাকে বের করে ফেলছি। সো এরর বের করলে আসলে এখানে ক্যালকুলেশন করে যা আসে আর কি, সো এটা আপনারা হচ্ছে একটু ক্যালকুলেট করতে পারেন। সো এটা বড় হয়ে গেছে, সো আমি এটা ক্যালকুলেশনটা করতেছি না। সো আমি এখান থেকে ইন টোটাল একটা এরর পাইছি। ওই এররটা কি কিসের জন্য পাইছি? এই এররটা পাইছি কিন্তু আসলে আমরা কিন্তু এখানে দুই ধরনের মান ধরছি, রাইট? আমরা যখন এই যে ওয়াই ইকুয়াল টু, এটাকে আমরা ওয়াই ধরতেছি, ওয়াই ইকুয়াল টু এই যে ডাব্লিউ এক্স, এক্স হচ্ছে এখানে এই যে এক্স অ্যাক্সিসে যেটা কাউন্ট আছে ওইটা, প্লাস বি ছিল। সো আমরা এখানে আসলে কি কি ধর কি কি আসলে চেঞ্জ করতে পারি, আমরা কিন্তু এখানে ডাব্লিউ এর মানটাকে চেঞ্জ করতে পারি, এবং আমরা হচ্ছে বি এর মানটাকে চেঞ্জ করতে পারি। বাকি এগুলো তো ওয়াই এর মানটাকে আমরা ডিরেক্টলি এক্স এর ভ্যালু নিলে পাচ্ছি, এন্ড এক্স এর মানটা তো আমরা আসলে কি করতেছি, এক্স এর মানটা কিন্তু আমরা ইনপুটে দিচ্ছি। ওকে, সো এই জিনিসটা গেছে। সো আমাদের এখানে টোটাল চেঞ্জ হয়েছে আসলে কে কে, ডাব্লিউ এন্ড বি। এই জিনিসটা কিন্তু কালকে আমি একটু ক্লিয়ার করছিলাম, যে আমি চাইলে আমাদের যে স্লোপের ভ্যালুটা, আমি চাইলে কিন্তু আমাদের স্লোপের ভ্যালু এবং আমাদের ওয়াই ইন্টারসেপ্ট যেটা আছে ওটাকে কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ওকে, এন্ড এখানে এই যে ডাব্লিউটা আসলে কি মিন করতেছে, স্লোপ মিন করতেছে। এটার আরেকটা হচ্ছে বোঝার বিষয় হচ্ছে যে আপনি এই লাইনটা দিয়ে প্রেডিকশনটা করতেছেন, তার মানে আপনার এই যে কাউন্টের যে ইউনিট চেঞ্জ হচ্ছে ওইটার জন্য আপনার এই যে প্রেডিকশন পয়েন্টটা কতটুকু মানে এখানে প্রাইসের দিকে চেঞ্জ হচ্ছে, ওইটা কিন্তু মিন করতেছে কিসের উপর, এই যে ওয়েটের উপর। ওকে, এটাও কিন্তু আমি দেখাইছি, রাইট? আপনার ওয়েট যত বেশি হবে, এই যে এক্স এর সাথে থাকা ওয়েটটা যত বেশি হবে, তত কিন্তু এই টোটাল প্রাইসের মধ্যে, আমি আবার এখানে চলে আসি, এই যে আপনার এম এর ভ্যালুটা যত বেশি হয় ততই কিন্তু আপনার কি হবে, এই যে প্রাইসের ভ্যালুটা তত বেশি হয়। ঠিক আছে, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে রুমের যে ইম্পর্টেন্সটা এটা কিন্তু এটাই বিয়ার করতেছে। ওকে, সো এইটাও মিন করতেছে আর কি। সো আমি জাস্ট একটা লাইনের পার্সপেক্টিভ থেকে এখন কথা বলবো, ওই জন্য জাস্ট এটা একটু ইনশিওর করলাম যে এই যে ডাব্লিউটা বা এই যে স্লোপটা, এটা কিন্তু আসলে মিন করতেছে এটার ইম্পর্টেন্সটা। আর এই যে বিটা, এটা হচ্ছে একটা বায়াস ভ্যালু। বায়াস ভ্যালুর আসলে দরকার কি আমি বলি, আমাদের যে রিয়েল ওয়ার্ল্ডের ডেটাগুলো ওইগুলো কিন্তু সবসময় আসলে একদম যে জিরো থেকে শুরু হয় ওইটা না কিন্তু। ধরেন আপনি যদি একটা হোটেলে যান বা আপনি যদি একটা আহ, বাসায় যান, সেই ক্ষেত্রে আপনার জাস্ট শুধুমাত্র আপনার রুমের যে ভাড়াটা ওইটা দিচ্ছেন এটা না কিন্তু, রুমের যে কস্টটা আছে ওইটা দিচ্ছেন সেটা না, আপনি কিন্তু সেটার সাথে একটা রেজিস্ট্রেশন কস্ট দেন, আপনি হচ্ছে জেনারেটরের খরচ দেন, বা লিফট থাকলে লিফটের খরচ দেন, রাইট? সো জাস্ট রুমের থ্রুতে কিন্তু আপনি এটা প্রেডিকশন করতে পারেন না, মানে এটার সাথে আলাদা হচ্ছে অনেকগুলা ভ্যালুস চলে আসে। ওকে, সো এটার জন্য আমরা হচ্ছে কি করি, যে ধরেন এখানের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা দেখবো সামনে। সো এখানে হচ্ছে এখানে ধরেন 20, সো এখানে রুমের ভ্যালুটা 10 হইতে পারে, যেমন জিরো হলেই যে 20, জিরো হইলেই যে কি হবে, জিরো হলেই যে এটার ভ্যালুটা জিরো আসবে এমন কোনো কথা না। ওকে, সো এটা হচ্ছে আমরা এই যে লার্নিং থেকে বুঝতে পারবো আর কি। ওকে, আচ্ছা, সো এই জন্য এখানে হচ্ছে বায়াসটা থাকে, বায়াসটার মাধ্যমে আমরা বুঝতে পারি হচ্ছে যে আমাদের ডেটার মানে টোটাল হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ডেটাটা লার্ন করার জন্য ওই যে বায়াসটার প্রয়োজন হয় আর কি। ওকে, সো এই যে ওয়াই ইন্টারসেপ্ট সেটাই কিন্তু আসলে বায়াস, জাস্ট 2D ডেটার ক্ষেত্রে। অ্যান্ড আমাদের যে ওয়েটটা ওইটা কিন্তু এখানে স্লো।
তাহলে আমরা স্লোপকে চেঞ্জ করতে পারি, ওয়াই ইন্টারসেপ্টকে চেঞ্জ করতে পারি, অ্যান্ড স্লোপ আর ওয়াই ইন্টারসেপ্টকে চেঞ্জ করার মাধ্যমে আমরা আসলে আমাদের লাইনটাকে চেঞ্জ করতে পারি। ওকে, সো আমি এখানে যে কাজটা করছি, আমি কিন্তু এখানে আসলে আমাদের এই যে ওয়াই ইন্টারসেপ্টের মানটা বাড়াইছি। সো এখানে যদি 5 হয়, এখানে এটা 7 হয়েছে। সো ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু চেঞ্জ হয়েছে, এবং আমাদের টোটাল লাইনটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি যদি এখানে একটু দেখাই, সো আমাদের এই যে পয়েন্টসগুলো আছে, পয়েন্টসটার জন্য আমাদের এই যে ব্যাস স্ট্রিট লাইন, এটা আমাদের খুঁজে বের করতে হবে। সো আমি দেখেন এই লাইনটাকে দুইভাবে চেঞ্জ করতে পারি। ওকে, এটা কিন্তু মানে বিগিনার লেভেলের লার্নিং এর জন্য অনেক ভালো একটা টুল আর কি। সো আমি এখানে দুইটা প্যারামিটারকে চেঞ্জ করতে পারি, এগুলোকে বলা হয় প্যারামিটার আর কি। সো এখানে ওয়েটস অ্যান্ড বায়াসগুলাই হচ্ছে আমাদের প্যারামিটার, অ্যান্ড এই প্যারামিটারগুলোই সে লার্ন করে। ওকে, ডিপ লার্নিং এর ক্ষেত্রে সেম, ওয়েটস থাকে, বায়াস থাকে, এই ওয়েটস অ্যান্ড বায়াসগুলোকেই সে লার্ন করে, অ্যান্ড পরবর্তীতে যখন তাকে আমরা একটা আনসিন ডেটা দেখাই, সেটার জন্য সে আসলে কি করে, আমাদেরকে ভ্যালু রিটার্ন করে। সো এখানে দেখেন আমরা দুইটা জিনিস চেঞ্জ করতে পারবো, দুইটা প্যারামিটার নিয়ে আসলে টুইক করতে পারবো। একটা প্যারামিটার হচ্ছে স্লোপ বা এম, যেটাকে আমরা বলি কি মেশিন লার্নিং এর ভাষায় ওয়েটস, এবং এই যে বি, এটাকে বলেই হচ্ছে আমরা বায়াস। ওকে, বা ওয়াই ইন্টারসেপ্ট আর কি। 2Dর ক্ষেত্রে ওয়াই ইন্টারসেপ্ট, বাট যখন আসলে আমরা এটাকে 3Dর জন্য আসলে চেঞ্জ করি, তখন কিন্তু এখানে মাল্টিপল ওয়েটস চলে আসবে, এবং ওই এক একটা ওয়েটস দিয়ে আসলে মিন করে হচ্ছে আমাদের ওই ফিচারটার আসলে কতটুকু ইম্পর্টেন্স আছে ওভারঅল রেজাল্টের মধ্যে। আচ্ছা, সো এটা গেল। সো এখন আমরা এখানে কি কি চেঞ্জ করতে পারবো, আমরা হয়তো বায়াসকে চেঞ্জ করতে পারবো, অথবা স্লোপকে চেঞ্জ করতে পারবো। এবং বায়াস এবং স্লোপকে চেঞ্জ করার মাধ্যমেই আমরা আসলে কি করতে পারি, এই লাইনটাকে আসলে টুইক করতে পারি। দেখছেন, এই লাইনটাকে কিন্তু আমরা কি করতেছি, আমরা বি কে কনস্ট্যান্ট রাখছি, বি কে চেঞ্জ করতেছি না, বাট আমরা হচ্ছে স্লোপটাকে চেঞ্জ করতে, দেখেন এখানে হচ্ছে আমাদের এটা ধীরে ধীরে স্টিপ হয়ে যাচ্ছে, খাড়া হয়ে যাচ্ছে। ওকে, এবং ডাউনও করতে পারি। সো এখন দেখেন যখন আমরা এটাকে স্টিপ করতেছি, একটা একটা সময় যেয়ে আমাদের হচ্ছে পয়েন্টের থেকে এটার যে ডিফারেন্সটা বা এররটা অনেক বেড়ে যাচ্ছে। ওকে, সেটা আমরা এখানে দেখতেছি, এবং এটাকে আমরা কমিয়ে আনতে পারি, কমিয়ে আনতে পারি। কমাইলে হয়তো কমতে থাকে, আবার বেশি কমিয়ে ফেললেও কিন্তু আবার ইস্যুস হয়ে যাচ্ছে। ওকে, ঠিক সেম টু সেম আমরা যখন এই যে কোথায় ইন্টারসেপ্ট করছে, ওইটাকেও আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি, অর্থাৎ টোটাল বায়াসটাকেও চেঞ্জ করতে পারি, ওভারঅল পুরো মডেলটাকে ফিট করার জন্য, পুরো লাইনটাকে এখানে ফিট করার জন্য। সো আমরা এটাকেও চেঞ্জ করতে পারি, দেখেন আমরা যখন এটাকে বাড়াচ্ছি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আরএমএসই ভ্যালু, রুট মিন স্কোয়ার বা মিন স্কোয়ার এররটাও কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। সো ওভারঅল যখন আমি চেঞ্জ করতেছি, দেখেন এখানে কিন্তু এটা কমতেছে, বাট আমি যখন আবার কমিয়ে একদম এদিকে নিয়ে আসছি, তখন দেখেন একদম কিন্তু এখানের থেকে এটার এররটা কিন্তু বাড়তেছে। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, এখান থেকে বুঝতে পারছি হচ্ছে আমরা এই দুইটা বিষয়কে টুইক করতে পারি 2D ডেটার ক্ষেত্রে। এবং 3D ডেটার ক্ষেত্রে আমরা কয়টা বিষয়কে টুইক করতে পারবো তাহলে, দেখি একজন আনসার করেন। আমাদের গতকালকে থেকে আমাদের লার্নিং কি ছিল, সেখানে হচ্ছে আমরা দেখছি যে ওই প্রেডিকশনটা হইতে পারে কি, ওয়াই হ্যাট দিয়ে প্রেডিকশন বোঝায়। তো আমাদের তিনটা ডেটা থাকলে কি হয়, W1 x1 প্লাস W2 x2 প্লাস বায়াস। সো এখানে টুইক করার বিষয় কি কি আছে, W1 আছে, অ্যান্ড হচ্ছে W2 আছে, অ্যান্ড এদিকে হচ্ছে আমাদের একটা বায়াস আছে। ওকে, আচ্ছা, বায়াস মানে বোঝায় হচ্ছে যে আমাদের টোটাল ডেটাটা মানে সবসময় আসলে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ডেটাগুলো কি হয় না, রিয়েল ওয়ার্ল্ডের ডেটাগুলো কিন্তু জিরো থেকে শুরু হয় না আর কি। ঠিক আছে, ওইটার মধ্যে কিছু বায়াসনেস থাকে। সো এটা একটু আগেই বলছি, আপনি জাস্ট আমাদের যখন রেকর্ডটা আসবে তখন একটু দেখে নিন আর কি। আচ্ছা, তাহলে ওভারঅল এই জিনিসটাকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। এখন আমরা কি মানে এভাবে করে করে টুইক করব জিনিসটাকে, এভাবে করে করে কিন্তু টুইক করা পসিবল না। আমাদের কিন্তু এমন একটা ওয়ে খুঁজে বের করা দরকার, যেখানে হচ্ছে আমরা হচ্ছে নির্দিষ্ট কিছু স্টেপ নিব। সো যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে আসছেন, তারা জানেন যে আমরা যখন কোনো একটা কাজ করার জন্য কিছু নির্দিষ্ট স্টেপ নেই, সেটাকে আমরা বলি কি, কেউ আনসার করতে পারবেন সেটাকে আমরা কি বলি? না, রুট মিন না, আমরা এমএসসি নেই আর কি। এমএসসি নিচ্ছি, এমএসসি, হ্যাঁ, অ্যালগোরিদম। সো এখানে হচ্ছে এটাকে বলি হচ্ছে আমরা অ্যালগোরিদম। তার মানে আমাদের একটা কি লাগবে, আমাদের একটা অ্যালগোরিদম লাগবে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে
এই যে এম এবং সি এর ভ্যালুগুলা, বা আমি এখানে ওয়েটস অ্যান্ড বায়াসই বলি, ওয়েটস অ্যান্ড বায়াসগুলোকে আমরা চেঞ্জ করতে পারি ইন এ ওয়ে যেটা হচ্ছে আমাদের টোটাল কস্টটাকে কমাবে। এই যে এররের যে আপনি জিনিসটা বের করছেন, এটাকে কস্টও বলা হয়। ওকে। সো আমাদের এখানে আমাদের কাজ কি? আসলে আমাদের কাজ হচ্ছে ওয়েটস অ্যান্ড বায়াসকে চেঞ্জ করা। মেইন কাজটা কি? আমাদের মেইন এজেন্ডা হচ্ছে আমাদের টোটাল এররটাকে কমাইতে হবে। এররটাকে যত কমিয়ে ফেলা যায় ততই আমরা কি বলবো, যে আমাদের এই যে মডেলটা ভালো মতো ট্রেন্ড হয়েছে, রাইট? এবং এই মডেলটাকে ট্রেন করার জন্য আমরা আসলে কি কি টুইক করতে পারবো? আমরা ওয়েটস এবং বায়াসগুলোকে টুইক করতে পারবো। এবং ওয়েটস অ্যান্ড বায়াসগুলোকে আমরা কিভাবে টুইক করব? আমরা হচ্ছে একটা অ্যালগোরিদমের মাধ্যমে টুইক করব, যাতে করে আমাদের এররটা কমে যায়। এবং এটা করার জন্য আমাদের হচ্ছে একটা সিস্টেম আছে, একটা অ্যালগোরিদম আছে, যেটাকে বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম। ওকে। সো আমাদের এজেন্ডা কি, আমরা কি কি টুইক করতে পারবো, এই জিনিসগুলো সবাই বুঝতে পারছেন? এই জিনিসগুলো কিন্তু না বুঝলে হবে না, কারণ পরবর্তীতে তখন আপনি আর মানে এইখান থেকে আর কিছু বুঝবেন না। এটা সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আসেন, এখন আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট জিনিসটা কি ওটা একটু শেখার ট্রাই করব। এর আগে হচ্ছে আমরা ক্যালকুলাসের একটা ছোট জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা এখানে ফুল ক্যালকুলাস শিখবো না। আমরা ওই যে লাস্ট ক্লাসে বলছি কি, যে আমাদের এই যে এররটাকে মিনিমাইজ করার জন্য আমরা এক ধরনের অ্যালগোরিদম ইউজ করতে পারি, অপটিমাইজেশন টেকনিক ইউজ করতে পারি। এই ধরনের একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম, এবং এটা কাজ করে হচ্ছে কাইন্ড অফ ক্যালকুলাসকে ইউজ করে। সো ক্যালকুলাসের একটা পার্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন। ক্যালকুলাসের একটা পার্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন। সো ডিফারেন্সিয়েশন যে কাজটা করে, এখানে আপনাদেরকে যে যে ম্যাথগুলো দেখাবো সবগুলো আপনার বুঝতে হবে কথা নাই, জাস্ট যে মেইন যে কনসেপ্টটা ওইটা একটু বোঝার ট্রাই করবেন। সো এখানে ডিফারেন্সিয়েশন জিনিসটা আসলে কি মিন করে? আমাদের ধরেন একটা ফাংশন আছে, আমরা এখানে যত কিছু লিখছি এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা ফাংশন, রাইট? যেমন এমএসিটাও একটা ফাংশন, তাকে আমি কিছু ভ্যালু দিয়ে দিলে সে আমাকে হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করতেছে। ওকে। সো ওভারঅল ফাংশন নিয়ে আসলে সবার জানার কথা। তো ফাংশন হচ্ছে কি? ফাংশনকে কাইন্ড অফ আপনি হচ্ছে একটা মেশিনের সাথে তুলনা করতে পারেন। সো মেশিনে কি হয়, যে আপনি কোনো কিছু একটা ইনপুট দিছেন, মেশিন ওই জিনিসটাকে হচ্ছে প্রসেস করবে, প্রসেস করার পরে আপনাকে সে একটা আউটপুট দিবে। এটাই হচ্ছে একটা ফাংশন। অর্থাৎ প্রত্যেকটা ইনপুটের সাথে একটা করে করে আউটপুট ফাংশন থাকে, আউটপুট একটা কি থাকে, ম্যাপিং করা থাকে। ওকে। সো এটাই হচ্ছে আমাদের ফাংশন। সো এখানে যত কিছু লিখতেছি প্রত্যেকটাই কিন্তু এক একটা ফাংশন। কারণ ধরেন আপনি যখন আমি যখন কালকে একটা ইকুয়েশন দেখাইছিলাম আপনাদেরকে, যে এটা যদি একটা লাইনের ইকুয়েশন হয় মনে করেন, এই যে এটা যদি একটা লাইনের ইকুয়েশন হয়, সো এখানে হচ্ছে ধরেন এটা আছে হচ্ছে এক্স, এইটা হইতে পারে এমন যে ওয়াই ইকুয়াল টু 2x+3, এটা যদি হয় মনে করেন। সো এটা হচ্ছে এখান থেকে শুরু হবে, এই যে 3 ইউনিট থেকে শুরু হবে, অ্যান্ড এটা এইভাবে করে আগাবে, রাইট? এটা হচ্ছে একটা আমরা লাইনের ইকুয়েশন নিছি। সো এটা যদি আমি আরেকটু ভালো করে ভিজুয়ালাইজ করাই, আচ্ছা এটা আমি আরেকটু সুন্দর করে দেখাই। এবং এখানে হচ্ছে আমরা ফার্স্টে এটাকে এক্সই নেই আর কি। ওকে। সো আমরা এখানে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট এক্স এর ভ্যালু নিলে, ডিফারেন্ট ডিফারেন্ট এক্স এর ভ্যালু নিলে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াই এর ভ্যালু পাবো। ওকে। সো আমরা ওইটা করার ট্রাই করি, এবং ওইখান থেকে আমরা হচ্ছে লাইনটা আনার ট্রাই করব। সো এটা যদি আমাদের প্লটিংটা হয় 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে আমরা ভ্যালু পাবো 1 2 3 4 5 6। সো আমরা যদি ওয়াই এর মানটা জিরো নেই, এক্স এর মানটা জিরো নেই, তাহলে হচ্ছে ওয়াই এর মান আসে 3। তাহলে জিরোর জন্য ওয়াই এর মানটা আসে হচ্ছে 3। সো এটা একটা ডিফারেন্ট কালার নিই। সো এটা হচ্ছে 3 আসে। এরপরে 1 নিলে ওয়াই এর মানটা আসবে হচ্ছে 4, 1 এর জন্য হচ্ছে 4। ওকে।
টু নিলে আসে 5, 6 নিলে আসে 3, নিলে আসে 6। এভাবে করে আমরা এই লাইনটাকে আঁকলে প্রত্যেকটা পয়েন্টের জন্য এটা আসলে কি হবে, ট্রু হবে। এটা যেমন পজিটিভ সাইডেও ট্রু, এটা নেগেটিভ সাইডেও ট্রু হবে। ওকে, সো আমরা হচ্ছে এখানে নেগেটিভ পার্টটুকু লিখি নেই আর কি। সো নেগেটিভ পার্ট লেখা মানে জাস্ট এখানে হচ্ছে এগুলা -1, -2 এভাবে যাই। এই যে -8, -7, -6 এভাবে করে করে আসবে। এন্ড নিচের পার্টেও আমরা হচ্ছে মাইনাস রাখতে পারি, -1, -2, -3 এভাবে করে করে যেতে থাকে। সো এটা মাইনাসের ক্ষেত্রেও তেমন সত্য আর কি। ওকে, সো আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা এই এই জিনিসটা পাইছি। এখন এখানে যদি আমি আপনাকে বলি, আমরা এখানে দেখেন এক্স এর মানটা চেঞ্জ করতেছি এন্ড এই যে ইকুয়েশনটার এটার বিভিন্ন ভ্যালু আসলে চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি আপনার থেকে কোয়েশ্চেন করি, এক্স এর মান যদি আমি 1 ইউনিট চেঞ্জ করি, আমাদের ওভারঅল ওয়াইতে কতটুকু চেঞ্জ হচ্ছে? সো এক্স এর জন্য আসলে ওয়াই এর কতটুকু চেঞ্জ হয় সেটাকেই বলা হচ্ছে আমাদের কি, ডিফারেন্সিয়েশন। মানে এক্স এর জন্য না, যে কোনো একটা ভ্যালুস এর জন্য। ধরেন আমি যদি বলি যে এখানে আমরা যখন বের করছিলাম কস্টের জন্য, সো এই যে কস্ট, একটা কস্ট ফাংশন ছিল আপনাদের, বা এরর ফাংশন ছিল, রাইট? সো এরর এটা আছে। সো আমাদের এররটা আমাদের এম অ্যান্ড সি বা আমাদের ওয়েটস এবং বায়াসের জন্য চেঞ্জ হচ্ছে। এখানে যেটা আমরা দেখছি, আমরা এম এবং বি কে যখন চেঞ্জ করতেছিলাম, আমাদের টোটাল যে এররটা ছিল ওইটা কিন্তু চেঞ্জ হচ্ছিল। সো ডাব্লিউ বা বি এর জন্য যখন আমি যদি বলি ডাব্লিউর 1 ইউনিট যদি চেঞ্জ করি, এররটা কতটুকু চেঞ্জ হবে, এররটা কি বাড়বে না কমবে? সো ওই জিনিসটা যেই সিস্টেমে আমরা বের করি সেটাকেই বলা হয় হচ্ছে ডিফারেন্সিয়েশন। সো ডিফারেন্সিয়েশন আসলে কি করে, কোনো একটা ইউনিট, কোনো একটা ফাংশনের কোনো একটা ভ্যারিয়েবল যদি আমি চেঞ্জ করি, যেমন এই ফাংশনের একটা ভ্যারিয়েবল হচ্ছে এক্স, এক্স এর 1 ইউনিট চেঞ্জ করলে ওভারঅল ওয়াই এর কত ইউনিট চেঞ্জ হচ্ছে, ওইটাকে বের করার জন্য যে সিস্টেমটা সেটাকেই বলে হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, সো আপনি যদি দেখেন, আমি যদি এক্স কে 1 ইউনিট বাড়াচ্ছি, এখানে দেখেন 1 থেকে আমি এক্স কে কোথায় নিয়ে গেছি, এক্স কে 1 থেকে যখন আমি 2 তে গেছি, দেখেন 1 থেকে যখন আমি 2 তে যাচ্ছি, তখন এইদিকে দেখেন এই পয়েন্টটা তখন কোথায়, 4-এ। এটা আসলে ভালো মতো বুঝতে পারবেন কখন, এটা ছিল হচ্ছে 0, 3 পয়েন্ট, রাইট? আমি যদি এটা চেঞ্জ করি, অর্থাৎ এই পয়েন্টটাতে আসি, তখন এখানে এক্স এর ভ্যালুটা কত, 1, রাইট? তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কিন্তু 4। তার মানে এক্স এর 1 ইউনিট চেঞ্জ হলে ওয়াই এর এখানে কতটুকু চেঞ্জ হয়েছে আসলে, সেটা হচ্ছে 4 - 3, হুইচ ইজ 1। তার মানে এখান থেকে যখন আমি ডিফারেন্সিয়েশন করব, তখন আসলে এটার ভ্যালুটা কত আসার কথা, 1 আসার কথা। ওকে, তার মানে জাস্ট চেঞ্জটাকে বোঝানোর জন্য আমরা আসলে কি করি, ডিফারেন্সিয়েশন করে থাকি। মানে কোনো একটা ইউনিটের জন্য, কোনো একটা ভ্যারিয়েবলের জন্য ওই ওভারঅল ফাংশনটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাকে বের করার যে সিস্টেম, সেটাকে বলা হয় হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, এবং এটা একদম কিন্তু ক্ষুদ্র ইউনিটে চেঞ্জ করছি, শুধুমাত্র 1 ইউনিট চেঞ্জ করছি। এটা আপনি যদি খেয়াল করেন, 1 ইউনিট চেঞ্জ করা মানে কাইন্ড অফ হচ্ছে এটার রেটটা বোঝায় আর কি। ওকে, এক একক চেঞ্জের জন্য। ওকে, যেমন আপনারা ব্যাগ পড়ছেন, সো ব্যাগের ক্ষেত্রে কি ছিল, যখন আমরা ব্যাগ পড়ছি বা ভ্যালোসিটি পড়ছি, ভ্যালোসিটি আসলে কি করে, প্রত্যেক সেকেন্ডে আসলে ওইটার ভ্যালু কতটুকু চেঞ্জ হচ্ছে, কতটুকু ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, সেটাই কিন্তু আমরা আসলে ভ্যালোসিটি হিসেবে জানি, রাইট? সো এই জিনিসটা বুঝতে পারছেন যে এখানে আসলে চেঞ্জ কতটুকু হয়েছে এক্স চেঞ্জ করার কারণে, এক্স এর 1 ইউনিট চেঞ্জ করলে ওয়াই এর কতটুকু চেঞ্জ হয়েছে, এটাই কিন্তু ডিফারেন্সিয়েশন। আচ্ছা, সো আমি যদি এমন একটা লাইন নিতাম, দেখেন এমন একটা লাইন নিতাম, জাস্ট একটু জিনিসটাকে আরেকটু ভালো মতো ভিজুয়ালাইজ করার জন্য। সো আমি এখানে 1, 2, 3 গুলা নিছি, এখানেও ধরেন 1, 2, 3 এই জিনিসগুলো আছে। তখন আমি একটা ভ্যালু নিলাম, একটা ইকুয়েশন নিলাম, সেটা হচ্ছে দেখতে কেমন, y = 5। ওকে, y = 5।
ওয়াই ইকুয়াল টু আরো কম নিব, 3 নিব, কারণ হচ্ছে আমি এখানে 3 পর্যন্ত নিছি। এখন দেখেন এই ইকুয়েশনটা দেখতে আসলে কেমন হবে আমি যদি এটাকে প্লট করি। ধরেন আমি ধরলাম এখানে একটা এক্স আছে, এক্স এবং ওয়াই। সো এক্স এর ভ্যালু 1 হইলে ওয়াই এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 2 নিলেও ওয়াই এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 0 হইলেও ওয়াই এর ভ্যালু কিন্তু 3, কারণ এখানে আমি এক্স কে ইনপুট করার কোনো জায়গা পাচ্ছি না। তার মানে আমি যদি এখানে একটা লাইন আঁকি এটা দেখতে কেমন হবে, লাইনটা আঁকতে হবে এইরকম, রাইট? এই ধরনের একটা লাইন আমি পাবো। এবং এখানে দেখেন আপনি এক্স এর যে কোনো ভ্যালুই নেন না কেন, আপনি আসলে ওয়াই এর ভ্যালু সবসময় কি পাবেন, 3 পাবেন। অর্থাৎ কোনো চেঞ্জ কিন্তু এখানে হচ্ছে না। অর্থাৎ আপনি যখন জিরোতে ছিলেন তখনও ওয়াই এর ভ্যালু ছিল 3, তার মানে 0 3। ওকে, এই পয়েন্ট হচ্ছে 0 3, এটা হবে 1 3, এটা হবে 2 3। এই পয়েন্টগুলো কিন্তু এমন। তার মানে আপনি এক্স কে চেঞ্জ করলেও ওয়াই এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে আমি যদি বলি এটার ডিফারেন্সিয়েশন তাইলে কত হবে বলেন তো? এটার কিন্তু 0 হবে। সবাই এই জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন? না বুঝলে আমাকে বলবেন, আমি আরেকবার এই জিনিসটা এক্সপ্লেন করব। সো এই যে ডিফারেন্সিয়েশনের বিষয়টা, এটা লিখে হচ্ছে এভাবে, এটা লিখে হচ্ছে আমরা কিসের জন্য চেঞ্জটা চাচ্ছি। যেমন আমরা হচ্ছে এক্স এর 1 ইউনিট চেঞ্জ করলে, আচ্ছা এটা সোজা লিখি ফার্স্টে, এটাকে পার্শিয়াল বোঝাই, ডিএক্স এটা নিচে থাকবে, ডি বাই ডিএক্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এক্স এর 1 ইউনিট চেঞ্জ হইলে তুমি এখানে কতটুকু চেঞ্জ চাচ্ছ। সো আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে আমি ওয়াই এর চেঞ্জটা চাচ্ছি। সো আমি লিখতে পারি হচ্ছে ডি বাই ডিএক্স অফ ওয়াই। ওকে, এভাবে করে আমরা জিনিসটাকে লিখতে পারি। ওকে, এবং আপনি যদি এখানে ভ্যালুটা বসান, তার মানে কি, এই যে ডি বাই ডিএক্স অফ 3, কারণ ওয়াই এর ভ্যালু তো 3, ওয়াই এর ভ্যালুটা আমি বসাইলাম, তাহলে এখান থেকে আমার আনসার আসে কত, এখান থেকে আমার আনসার আসে কিন্তু 0। তার মানে কি, তার মানে হচ্ছে কোনো একটা ইকুয়েশনে বা কোনো একটা ফাংশনে যদি আপনার কি না থাকে, এক্স এর কোনো অস্তিত্বই না থাকে, অর্থাৎ ওই পোর্শনটুকুর জন্য অস্তিত্ব না থাকে, সেই ক্ষেত্রে ওই পোর্শনটুকুর ডিফারেন্সিয়েশন করলে আপনি পাবেন হচ্ছে 0। কারণ সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, সেটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট না। এটা দিয়ে আমরা আরেকটা জিনিস বুঝতেছি, সেটা হচ্ছে এক্স এর উপর সেটা ডিপেন্ডেন্ট না ভ্যালুটা। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, আমরা বলতেছি ডিওয়াই বাই ডিএক্স বের করতেছি। তো আমরা জাস্ট এখানে কি করব, ওয়াই এর ভ্যালুটা কত এখানে, ডিভাই ডিএক্স অফ, ডিভাই ডিএক্স অফ কি, x+3, x+3। আচ্ছা, তো এখানে কিছু আসলে মানে কিছু আসলে ভ্যালুস থাকে যেগুলো আমাদের অলওয়েজ মুখস্থ রাখতে হয়। সো আমি এখানে আপনাকে কোনো কিছু মুখস্থ করাবো না, ওই জন্যই আমি আসলে এটা দেখাচ্ছি আর কি। সো আপনি যদি কেউ ইন্টার থেকে আসেন, এখানে ইন্টারে যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 আছে, এটা আপনাদের মুখস্থ রাখতে হইতো, রাইট? সো আমরা এখানে জাস্ট দেখলাম এখানে। এখন এই যে আমরা এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব এক্স এর জন্য, তখন এই জিনিসটাকে আমরা আসলে ভাগ করে নিতে পারি। এই যে প্লাস আছে, প্লাসের ভিত্তিতে। সো এটা কিভাবে হবে, ডি অফ ডিএক্স প্লাস ডিএক্স অফ 3, ডি বাই ডিএক্স অফ 3, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ 3 কার জন্য, এক্স এর জন্য। এক্স চেঞ্জ করলে 3 এর কতটুকু চেঞ্জ হচ্ছে। এখন এখানে যদি আমি একটা কথা বলি, এই যে ভ্যালুসটা আপনি দেখছেন এখানে, আপনি যদি এক্স এর ভ্যালু 1 ইউনিট চেঞ্জ করেন, এক্স এর ভ্যালু 1 ইউনিট চেঞ্জ করেন, তাহলে এক্স এর ভ্যালু কতটুকু চেঞ্জ হচ্ছে? আচ্ছা, এটা কি কনফিউজিং? হ্যাঁ, একটু কনফিউজিং লাগার কথা। দেখেন আমি হচ্ছে এক্স এর ভ্যালু ফার্স্টে 0 ছিল, 0 থেকে 1 এ নিছি, তাইলে এখানে এক্স এর কতটুকু চেঞ্জ হয়েছে? এক্স এর 1 ইউনিটই চেঞ্জ হইলো না? এই জিনিসটা বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আমি 1 থেকে 2 এ গেলাম, তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে, 2 - 1 = 1, 1 ইউনিটই তো চেঞ্জ হইলো, রাইট? সো এখানে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি এক্স এর জন্য, তাহলে এখান থেকে আমি কি পাবো, 1 পাবো। আর এখানে আমি যখন 3 এর জন্য দেখবো, কনস্ট্যান্টের জন্য দেখলে আসলে কত আসে, 0।
তার মানে এখান থেকে কি আসে, এখান থেকে টোটাল আসে হচ্ছে 1। তার মানে এই যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি হয়, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1। তার মানে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি এই যে ইকুয়েশনটা আছে এখানে যদি এক্স এর ভ্যালু 1 ইউনিট চেঞ্জ করি, আমাদের ওভারঅল এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার 1 ইউনিট পরিমাণ চেঞ্জ হবে। সেটাই আমরা এখানে দেখছি না, যে আমি যখন 1 ইউনিট এক্স এর ভ্যালু চেঞ্জ করছি, এখানেও কিন্তু আমাদের 1 ইউনিট ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়েছে। এই বিষয়টা ক্লিয়ার? একটু কনফিউশন লাগতে পারে, বাট হচ্ছে মানে যত বিগিনার ওয়েতে বোঝানো যায় ওটা ট্রাই করতেছি আর কি। ওকে, তো কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই হচ্ছে কোশ্চেন করবেন, অথবা হচ্ছে এটা তো রেকর্ডিংস পাবেন, তখন একবার রিভিশন দিয়ে নিন আর কি। আচ্ছা, তো আমি এটা আরেকটু চেঞ্জ করি। আমি এই ধরনের একটা ইকুয়েশন নিই, যে ওয়াই ইকুয়াল টু 2x+3। ওকে, সো এটা নিলে এই ভ্যালুটা আসলে কি হয় দেখেন, আমি হচ্ছে এটাকে আবার প্লট করি। প্লট করার জন্য আমরা একটা কাজ করি, বারবার আসলে জিনিসটা না করে আমরা হচ্ছে এখান থেকে এগুলাকে কপি করে নিয়ে আসি। এটাকে কপি করলাম এবং এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিব। এখানে কিছু হচ্ছে ভ্যালুস আছে যেগুলা ঝামেলা, এগুলাকে হচ্ছে আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। ওকে, আচ্ছা, সো আমি এটা এখানে প্লট করি। সো প্লট করার জন্য আমরা কি করি, আসলে প্লট করার জন্য আমরা কিছু পয়েন্টস নিব, রাইট? সো কিছু ভ্যালুস নিই। সো এখানে দেখেন আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর কিছু ভ্যালু নিব, এক্স এবং ওয়াই এর কিছু ভ্যালু নিব এবং আমরা বের করব। ফার্স্টে যখন এক্স এর ভ্যালু 0 নিলাম, এক্স এর ভ্যালু 0 হইলে এখানে যদি আপনি এক্স এর ভ্যালু 0 বসান তাহলে 2 × 0 + 3 অর্থাৎ 3 হবে, রাইট? এরপরে আমি হচ্ছে এখান থেকে এক্স এর ভ্যালু 1 করলাম, তাহলে কি হবে, 2 + 3 = 5 হবে, অর্থাৎ পরের পয়েন্টটা হবে 2 এর জন্য, আসলে 1 এর জন্য আসলে কোথায় হবে, 1 এর জন্য হচ্ছে এটা 5 হবে। ওকে, সো আমি এটা হচ্ছে একটু চেঞ্জ করি কালারটাকে। সো 1 এর জন্য 5। এরপরে 2 যদি নেই, 2 নিলে ভ্যালু আসে কত, 2 × 2 4, 4 + 3 7। তো এখানে টোটাল আসে হচ্ছে 2 এর জন্য 7। সো আপনি এখানে একটা জিনিস আসলে বুঝতেছেন, রাইট? যে এই 3টা কিন্তু এখানে যোগ হচ্ছে অলওয়েজ, ওই জন্য এটা 3 এর থেকে শুরু হয়েছে। ওকে, সো এখানে 3টা আসলে এক্স এর চেঞ্জের সাথে চেঞ্জ হচ্ছে না, সে অলওয়েজ এই ভ্যালুটার মধ্যে একটা 3 যোগ করে দিচ্ছে, যার কারণে এটা সবসময় 3 ইউনিট উপরের দিকে আসতেছে, এখানে আসছে 3-তে। ঠিক আছে, এরপরে জাস্ট কি হচ্ছে, এখানে 3-তে চলে আসছে, 3 ইউনিট যোগ হয়ে গেছে, বাকি সবগুলোতে কিন্তু এক্স এর জন্য যে চেঞ্জটা হচ্ছে ওইটাই দেখা যাচ্ছে। অর্থাৎ এটা যদি আপনি দেখেন এখানে কি হচ্ছে, 2 + 3, এটা কি হচ্ছে আসলে 2 × 2 + 3, রাইট? তো দেখেন 3টা কিন্তু অলওয়েজ যোগ হয়ে যাচ্ছে এখানে, বাট আসল চেঞ্জটা ঘটতেছে কোথায়, আসল চেঞ্জটা ঘটতেছে কিন্তু এখানে, রাইট? তো আমি যদি এই জিনিসটা আসলে আঁকি, এটা যদি ইকুয়েশনটাকে আমি ড্র, মানে এই যে লাইনটাকে যদি আমি ড্র করি, তাহলে লাইনটা দেখতে কিন্তু এমন, রাইট? আচ্ছা, এটা দেখেন একটু বেশি, আসলে এখানে একটা স্কেল থাকা উচিত গ্রাফিক্স ট্যাবে। ওকে, সো যতটুকু স্ট্রেট আঁকা যায়। আচ্ছা, এখন দেখেন এখানে যদি আমি বলি, এখানে ফার্স্টে এই ভ্যালুটা আসলে কত, এই পয়েন্টটা কিন্তু 0 3। এখন এই ভ্যালুটা যখন আমি আসলে 1-এ নিব, অর্থাৎ এক্স এর ভ্যালুটা 1 হচ্ছে, সো এক্স এর ভ্যালু 1 ইউনিট বাড়লে এখানে ওয়াইতে আসলে কত ইউনিট বাড়ছে, টোটাল 2 ইউনিট বাড়ছে, রাইট? এক্স এর ইউনিট 1 বাড়লে এখানে টোটাল 2 ইউনিট বাড়ছে। এরপরে আমি যদি এটার জন্য দেখি, যে এখানে হচ্ছে ভ্যালু কত, এখানে হচ্ছে ভ্যালু 2 5, সরি 1 5। 1 5-এর থেকে যখন আমি সামনের দিকে যাব 1 ইউনিট বাড়াবো, তখন এখানে আসে কিন্তু 2 7, এই পয়েন্টটা কিন্তু 2 7। সো আপনি যদি দেখেন 1 ইউনিট যদি আমি এখানে চেঞ্জ করি, 0 থেকে 1-এ গেলে আমাদের এখানে যাচ্ছি হচ্ছে কত, কোথায়, 3 থেকে 5-এ। সো 5 - 3, অর্থাৎ টোটাল চেঞ্জ হয়েছে কিন্তু 2। এখানেও দেখেন সেম টু সেম, আপনি যদি 1 থেকে 2-তে যান তাহলে আপনি এক্স অক্ষ বরাবর কতটুকু চেঞ্জ করছেন,
এক্স অক্ষ বরাবর চেঞ্জ করছেন কিন্তু 2, 1, আর এখানে কতটুকু চেঞ্জ করছেন? 7 - 5। ওকে, সো আপনি ইন টোটাল চেঞ্জ করছেন কত? 2/1 হুইচ ইজ 2, রাইট? সো এখানে হচ্ছে আসলে কত? এখানে আসলে হচ্ছে 2 ইউনিট পরিমাণ চেঞ্জ হয়েছে। অ্যান্ড এই যে 2 ইউনিট পরিমাণ চেঞ্জ হচ্ছে, এটা আসলে কি ছিল? এটা কিন্তু আপনাদের স্লোপ পড়ছিলাম আমরা, রাইট? ওকে, সো এখানে আমরা কি বুঝতেছি আসলে এক্স এর 1 ইউনিট চেঞ্জ হলে ওভারঅল পুরা যে ফাংশনটা আছে ওটা 2 ইউনিট পরিমাণ চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এখন আসেন, আমি বলছি কি যে কতটুকু চেঞ্জ হচ্ছে আমরা এটা কিভাবে বুঝি? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। তার মানে প্রত্যেকবার তো আমাদের এইভাবে আসলে দেখা পসিবল না। আর এটা আমরা একটার জন্য দেখতে পারতেছি, মানে 2D-র জন্য এটা খুব সহজে দেখতে পারতেছি, বাট 3D বলেন 4D বলেন, অর্থাৎ এখানে যদি ভ্যারিয়েবল অনেকগুলা বেড়ে যায়, যেমন আমাদের তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে এখানে দেখছেন আপনারা ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়, মানে ফিচার্স অনেক থাকতে পারে। তো আমরা এভাবে করে আসলে এই জিনিসটাকে বের করা পসিবল না। সো ওইটাকে হেল্প করার জন্য কে আসছে আমাদের? আমাদের ডিফারেন্সিয়েশন আসছে। তার মানে এই ফাংশনটার ওভারঅল কতটুকু চেঞ্জ হচ্ছে এক্স এর চেঞ্জের জন্য, সেটা আমরা বুঝবো কিসের মাধ্যমে? সেটা আমরা বুঝবো হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। সো কার চেঞ্জের জন্য আমরা জিনিসটাকে বের করতে চাচ্ছি? আমরা এক্স এর চেঞ্জের জন্য বের করতে চাচ্ছি, রাইট? সো এখন এক্স এর চেঞ্জের জন্য বের করতে হলে কার জন্য ডিফারেন্সিয়েশন করতে হবে? ডিএক্স এর জন্য, রাইট? মানে এক্স এর কত ইউনিট চেঞ্জ হচ্ছে। তো আমি কাকে ডিফারেন্সিয়েশন করব? আমরা ওয়াই কে ডিফারেন্সিয়েশন করব। সো ডি বাই, এটা আপনাদেরকে একদম ইন্টারে যেভাবে পড়াই ওইভাবে পড়াচ্ছি। তো 2x+3। ওকে, তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করতে পারি। ডি বাই ডিএক্স 2x প্লাস ডি বাই ডিএক্স অফ 3। এই জন্য এটা সবসময় 0 আসে, কারণ এটার আসলে এখানে কোনো ভ্যালুই নেই, এটা সবসময় 3 যোগ হচ্ছে। চেঞ্জ করেন না কেন, 3 কিন্তু মানে একবারই যোগ হচ্ছে, 3 কিন্তু চেঞ্জ হচ্ছে না। প্রথমবার 3 যোগ হয়েছে, পরের বার কিন্তু 5 যোগ হয় নাই এই পোর্শনটুকুতে। ঠিক আছে, তার মানে এটার কোনো কিন্তু আসলে চেঞ্জ হয় না। ওই জন্য এই ভ্যালুটা দেখবেন হচ্ছে সবসময় 0 আসতেছে, মানে ফিল করা যায় আর কি। আচ্ছা, সো এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু কিন্তু আমরা জানি 2। সো এই জিনিসটাকেও আমরা চাইলে ভাগ করে লিখতে পারি, যদি আপনার গুণ থাকে আপনি হচ্ছে এটাকে এভাবে লিখতে পারেন। ওকে, সো এখানে আপনি যদি দেখেন ডিফারেন্সিয়েশন অফ এবি, সো ডি বাই ডিএক্স অফ এ বি, এটা আপনাকে তার ইকুয়েশনটা দিবে। ওকে, সো এ বির জন্য এ বি হচ্ছে দেখেন, আহ, আমাদের এ ডিবি বাই ডিএক্স ডিএ বাই ডিএক্স, অর্থাৎ হচ্ছে আপনার ফার্স্টে এটা এটা রয়ে যাবে 2 তার মানে দেখেন এটার ইকুয়েশনটা হচ্ছে এমন, ধরেন এখানে দুইটা জিনিস গুণ আছে, এ ইন্টু বি। ওকে, সো এ ইন্টু বি থাকলে এইটার ডিফারেন্সিয়েশনটা হবে এ ডিফারেন্সিয়েশন অফ বি ইন্টু বি ডিফারেন্সিয়েশন অফ এ, এর জন্য আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করবো আর কি। ঠিক আছে, সো এটা প্লাস হবে। ওকে, সো এই জিনিসটা, বাট এখানে একটা শর্টকাট ট্রিক হচ্ছে আপনার, যখন দেখবেন যে এক্স এর সাথে একটা কনস্ট্যান্ট আছে, তখন আপনি বলতে পারেন যে এইটার ডিফারেন্সিয়েশন হবে ওই কনস্ট্যান্টটাই। তার মানে এখান থেকে আমরা ডিফারেন্সিয়েশন পাচ্ছি 2, আর এখান থেকে ডিফারেন্সিয়েশন আসে কত? এখান থেকে ডিফারেন্সিয়েশন আসে হচ্ছে 0। তার মানে ওভারঅল এই যে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত আসে? 2। এটা দিয়ে আমি কি বুঝি? এটা দিয়ে আমি বুঝি হচ্ছে যদি আমি এক্স কে 1 ইউনিট চেঞ্জ করি, ক্ষুদ্র 1 ইউনিট চেঞ্জ করি, তাহলে আমার ওভারঅল এই যে ফাংশনের মান, ওভারঅল মানে আমি এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি বা ওয়াই এর ভ্যালুটা, ওইটা ওভারঅল কত ইউনিট চেঞ্জ হবে? 2 ইউনিট চেঞ্জ হবে। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। আরো কম না, এটা হচ্ছে সবার জন্য, আর হচ্ছে যতটুকু আমাদের দরকার হয় আর কি। ওকে, তো আশা করি সবার জন্য ক্লিয়ার। তার মানে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে আসলে কি বুঝি? ডিফারেন্সিয়েশন দিয়ে বুঝি, এর মাধ্যমে বুঝতে পারি কি, যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করলে আসলে ওভারঅল পুরো ফাংশনের কতটুকু চেঞ্জ হয়। এখন আপনি যদি দেখেন আমি ফাংশন ফাংশন বলতেছি কেন, কারণ এই যে এররটা কিন্তু একটা ফাংশন।
এই যে এরর আমরা বের করছিলাম, এররটা কি ছিল? 1/m সামেশন অফ i ইকুয়াল টু 1 to m, এখানে কি ছিল? অ্যাকচুয়াল অফ i মাইনাস প্রেডিক্ট অফ i। এবং এটা যদি আমি লিখি এখানে, এটা দেখতে কেমন হয়? 1/m, এই যে এই জিনিসটা সেম ইকুয়াল টু m। এই যে অ্যাকচুয়াল পয়েন্টটা আসলে কি? অ্যাকচুয়াল পয়েন্টটাকে ধরেন আমরা হচ্ছে x দিয়ে ধরলাম, xi, মাইনাস আসলে কি, এই যে প্রেডিকশন পয়েন্টটা আমরা কি দিয়ে বের করতেছি? এটা হচ্ছে y দিয়ে বের করতেছি, রাইট? y দিয়ে। এবং আমরা যদি এখানে y এর মানটাকে ডিরেক্টলি চেঞ্জ করি, এটা আসলে কি? এটা আসলে হচ্ছে wx প্লাস p। ওকে, তার মানে আপনি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছেন যে আমাদের এখানে আমরা যখন এররটা আসতেছে আসলে কার কার কারণে? এররটা আসতেছে কিন্তু ডাব্লিউ এবং হচ্ছে বি এর কারণে, রাইট? ডাব্লিউ এবং বি এর কারণে হচ্ছে এই এররটা আসতেছে। এখন এই যে এররটা আসতেছে, এটা আমরা কিসের মাধ্যমে চেঞ্জ করতে পারবো? আইদার আমি ডাব্লিউ এর মাধ্যমে চেঞ্জ করতে পারবো, অথবা হচ্ছে আমি বি এর মাধ্যমে জিনিসটাকে চেঞ্জ করতে পারবো, রাইট? সো এখন এই যে পুরা এররটা, এই এররটা চেঞ্জ হচ্ছে, রাইট? এই রোডটা চেঞ্জ হবে কার জন্য? ডাব্লিউ বা এবং বি এর জন্য। তাইলে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে কতটুকু চেঞ্জ করব ওই জিনিসটা আমরা বের করব। ওকে, সো আমাদের কিন্তু এটা কি দিচ্ছে? এটা আসলে আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে স্লোপটাও আমাদেরকে দিয়ে দিচ্ছে আর কি, টোটাল ওভারঅল স্লোপটা। সো এখানে আমি ডাব্লিউ চেঞ্জ করব অ্যান্ড বি চেঞ্জ করব, তার মানে এই যে ডাব্লিউ চেঞ্জ করলে আমাদের ওভারঅল কস্ট ফাংশনটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমরা বের করতে পারি কিভাবে? আমি যখন এটাকে এরর লিখলাম, তাহলে এটাকে আমরা বের করতে পারি ডি বাই ডাব্লিউ। ডিফারেন্সিয়েশন করব কার জন্য? ডাব্লিউর জন্য। কাকে ডিফারেন্সিয়েশন করব? এররটাকে। এই এররটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এররটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? যে ডাব্লিউ চেঞ্জ করলে আসলে এররটা কতটুকু চেঞ্জ হচ্ছে। এতটুকু ক্লিয়ার সবার? আর আমি যদি এখানে বায়াসটা চেঞ্জ করি, অর্থাৎ ওয়াই ইন্টারসেপ্ট বা সি বলেন, এটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার ওভারঅল কতটুকু চেঞ্জ হচ্ছে এররটা, সেটা আমি বুঝতে পারবো কিভাবে? সেটা আমি বুঝতে পারবো হচ্ছে ডি, আমরা কার জন্য এটাকে ডিফারেন্সিয়েশন করব? বি এর জন্য ডিফারেন্সিয়েশন করব, কারণ আমি বি কে চেঞ্জ করে করে দেখব। এবং কাকে ডিফারেন্সিয়েশন করব? এররটাকে চেঞ্জ করব, এররটাকে ডিফারেন্সিয়েশন করব। সো এটা দিয়ে আমি বুঝতেছি কি, যে ডাব্লিউ এর এক ইউনিট চেঞ্জ হলে এররটা কতটুকু চেঞ্জ হবে। এটা দিয়ে আমি বুঝতেছি কি, যে বি এর মান অর্থাৎ বায়াসের মান চেঞ্জ করলে এররটা কতটুকু হবে, কারণ আমি আলটিমেটলি কি কি চেঞ্জ করতেছি? ডাব্লিউ চেঞ্জ করতেছি, এবং হচ্ছে আমি এই যে বায়াসটাকে চেঞ্জ করতেছি। সো এখানে যখন আমি আসলে বিটাকে এক ইউনিট চেঞ্জ করব, তাহলে ওভারঅল এখানে কতটুকু এররটা কমতেছে বা বাড়তেছে আমি এই জিনিসটা এখান থেকে বুঝতে পারবো। ওকে, আচ্ছা। সো এই জিনিসটাকে কিন্তু সুন্দর করে প্লট করা যায়। ওকে, সো আমি এখানে আসলে দেখেন, আমি হচ্ছে এখানে কিন্তু আসলে কোনো ভ্যালু নেই নাই এখন পর্যন্ত, এখানে এখনো পর্যন্ত কোনো ভ্যালু নেই নাই। সো আমরা হচ্ছে ডাব্লিউ এবং বি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নিতে পারি। সো শুরুতে হচ্ছে আমরা কি করছিলাম? শুরুতে হচ্ছে আমরা এখানে আমাদের এই যে এররটা ক্যালকুলেট করছিলাম, তখন হচ্ছে এখানে যে আমরা হচ্ছে ডিরেক্টলি পয়েন্টের থেকে নিছিলাম, রাইট? অনেক লিখা লিখে ফেলছি। সো আমরা হচ্ছে এখানে এই যে এখান থেকে পয়েন্টস গুলা বের করছিলাম, রাইট? সো ডাব্লিউ অ্যান্ড বি নিছিলাম একটা ইনিশিয়ালি, ডাব্লিউ অ্যান্ড বি নেওয়ার পরে আমরা এই লাইনটা পাইছি, অ্যান্ড এখান থেকে এররটা বের করছি। তার মানে এখানে কি কি কাজ হচ্ছে? আমরা ইনিশিয়ালি একটা ডাব্লিউ এবং বি নিছি, ডাব্লিউ এবং বি নেয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কি পাইলাম? এখান থেকে আমরা হচ্ছে একটা লাইন পাইছি, অ্যান্ড ওই লাইনটা থেকে আমরা প্রেডিকশন করছি, এবং ওই লাইনের জন্য কতটুকু এরর আসে ওই জিনিসটা আমরা ক্যালকুলেট করছি। এখন ক্যালকুলেট করার পরে আমাদের কাজ কি? কাজটা হচ্ছে আমাদের এররটাকে কমাইতে হবে। এখন এররটা আমরা কি কিসের মাধ্যমে কিসের মাধ্যমে কমাইতে পারবো? আমরা ডাব্লিউ এবং বি চেঞ্জ করার মাধ্যমে কমাইতে পারবো, রাইট? এখন ডাব্লিউ এবং বি এর কিরকম চেঞ্জ করব সেটা বোঝার জন্য আমাদের এক ইউনিটে কতটুকু চেঞ্জ হচ্ছে ওই জিনিসটা লাগবে। সেটাতে আমাদেরকে হেল্প করতেছে কে? সেটাতে আমাদেরকে হেল্প করতেছে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা বুঝবো যে আসলে আমি যদি
আমি যদি কি করি, আমি যদি ডাব্লিউ এর মান চেঞ্জ করি, তাহলে আসলে আমাদের টোটাল এররটা কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা কোথায় ছিল, এই তো। সো আমি যদি ডাব্লিউ এর মানটা চেঞ্জ করি এ- 1 ইউনিট পরিমাণ, তাহলে আমার ওভারঅল এরর কতটুকু হচ্ছে, কতটুকু চেঞ্জ হচ্ছে, বাড়তেছে নাকি কমতেছে, এই জিনিসটা কিন্তু আমরা বুঝবো না, রাইট? বাড়তেছে নাকি কমতেছে, যেটা আমি কি বুঝবো, যে ডাব্লিউ যদি আমি চেঞ্জ করি, ডাব্লিউ যদি বাড়াই, তাহলে হচ্ছে আমাদের এরর বাড়তেছে নাকি কমতেছে, এই জিনিসটা আমি বুঝতে পারবো। সেম টু সেম, এই যে বি এর মাধ্যমে যখন আমি হচ্ছে ডিফারেন্স করতেছি কার জন্য, বি এর জন্য এররটাকে, তখন আমি বুঝতে পারবো কি বি বাড়লে বা কমলে, বা বি যদি বাড়ে, আমাদের টোটাল এররটা কমতেছে নাকি বাড়তেছে, কমতেছে নাকি বাড়তেছে, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো। সো আপনি, আপনারা যদি বলেন যে ভাই এখানে তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা সবসময় দেখতেছি কি, যে আমরা এক্স এর 1 ইউনিট চেঞ্জ করলে এটা কিন্তু সবসময় বাড়তেছে, বাট না, অনেক সময় কমবে, কখন, ধরেন যখন আমাদের স্লোপটা নেগেটিভ হয়, তাহলে আপনি হচ্ছে এই ধরনের একটা লাইন পাইছেন, ওকে, এই ধরনের একটা লাইন পাইছেন। সো এটা যদি আমি প্লট করি 1 1 2 3 এভাবে করে যদি প্লট করি, তাহলে দেখতে পারবেন হচ্ছে এখানে ধরেন আপনার কিছু ভ্যালুস আছে, ধরেন 7 8 এরকম আছে, 9 এটা আছে। সো আপনি জিরোর জন্য ভ্যালু পাইছেন হচ্ছে 9-এ, এটা কি 0 9 না, এই পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু 0 9। এখন আপনি এক্স এক অক্ষে 1 ইউনিট ডানে গেলেন মনে করেন, তাহলে হচ্ছে আপনি এক্স এর ভ্যালুটাকে বাড়াইছেন, অর্থাৎ আপনি 0 থেকে 1-এ আসছেন। সো 0 থেকে যখন 1-এ আসছেন, আপনি এই পয়েন্টটাতে যদি ওয়াই এর ভ্যালুটা বের করেন, তাহলে দেখবেন হচ্ছে এটা 8। সো এটা হচ্ছে কি 0, এটা 1, এক্স অ্যাক্সিসে হচ্ছে 1, এবং ওয়াই অ্যাক্সিসে হচ্ছে 8। তার মানে আপনি এই যে এক্স অ্যাক্সিসে বাড়াইছেন, এক্স অ্যাক্সিসে 1 ইউনিট চেঞ্জ হয়েছে, ওইটার কারণে কিন্তু আপনার ওভারঅল এই যে ওয়াই এর ভ্যালুটা 1 ইউনিট চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা কি হয়েছে, কমছে। তার মানে এটা থেকে আপনি কি বুঝছেন, এটা থেকে বুঝছেন এক্স এর মান যতই আপনি ইনক্রিজ করবেন, ওয়াই এর ভ্যালু ততই ডিক্রিজ হইতে থাকবে, এই জিনিসটা ক্লিয়ার? এবং এই ইকুয়েশন গুলো যদি আমি দেখি, উপরের দিকে যে ইকুয়েশন গুলো লিখছি, এখানে যেটা দেখতেছি সেটা কি, যে এক্স এর মান আমি যতই বাড়াবো, এক্স এর মান যতই বাড়বে, ওয়াই এর মানটাও ততই বাড়তে থাকবে। তার মানে এক্স এর মান যত বাড়তেছে, ওয়াই এর মানটা তত বাড়তেছে। তার মানে আমি যদি চাই ওয়াই এর মানটাকে কমিয়ে আনতে, তাহলে আমার থেকে অবশ্যই কি করতে হবে, আমার থেকে এক্স এর ভ্যালুটাকে কমিয়ে আনতে হবে, ওকে। সো এখন আসতেছে হচ্ছে মেইন কথা এখানে, আপনারা হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন করতেছেন, কতটুকু চেঞ্জ হচ্ছে। আমি কি এক্স এর ভ্যালু চেঞ্জ করলে, এখানে কোথায় ছিল, আহ, এই তো, ওকে। সো আপনি এখানে কি দেখতেছেন, যে ডাব্লিউ এর ভ্যালু যদি আপনি চেঞ্জ করেন, তাহলে এরর কমতেছে নাকি বাড়তেছে, আপনি এটা বুঝতে পারছেন। এখান থেকে আপনি বুঝতেছেন হচ্ছে বি এর মান বাড়াইলে এরর বাড়তেছে নাকি কমতেছে, আপনি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন ধরেন আমরা সুবিধার জন্য এই যে বি এর ভ্যালুটাকে কনস্ট্যান্ট রাখলাম, বি এর ভ্যালু কনস্ট্যান্ট, বি এর ভ্যালু যদি কনস্ট্যান্ট থাকে ওইটার জন্য আমি চেঞ্জ করতেছি না, ওকে। আচ্ছা, সো এখন আমি যদি দেখেন এখানে যদি একটা প্লট আঁকি, একটা প্লট আঁকি এই পয়েন্টটার জন্য। সো এটা ধরেন অপটিমাল পয়েন্টে আছে, আমি হচ্ছে স্লোপটাকে একটু বামে ডানে নামিয়ে ফেলি, ওকে, এটা আছে মনে, ওকে। সো এখানে দেখেন, এখানে হচ্ছে যখন আপনার এম এর ভ্যালু, এটা হচ্ছে এম এর ভ্যালু বা হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু বলতে পারেন, আমরা এখানে চেঞ্জ করব কাকে কাকে, শুধুমাত্র ডাব্লিউ এবং বি কে। সো বি কে আমি মোটামুটি কনস্ট্যান্ট রাখছি, বি কে চেঞ্জ করতেছি না, ডাব্লিউ এর ভ্যালুটাকে চেঞ্জ করতেছি। সো এখন আপনি ডাব্লিউ এর ভ্যালু চেঞ্জ করবেন, সো 0 1 2 এভাবে করে করে যাবেন, রাইট? আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে এখানে যদি দেখেন ডাব্লিউর ভ্যালুটা যদি 0-তে থাকে, তখন কিন্তু আপনার এই যে এমএসি, এটার ভ্যালু কিন্তু 38। তাহলে ধরেন আমি এখানে 38 থেকে এটাকে প্লট করা শুরু করি, এটাকে আমরা 38 থেকেই প্লট করতেছি, ওকে। সো যখন আপনার হচ্ছে ভ্যালু 0 ছিল, এম এর ভ্যালু 0,
তাহলে এটা হচ্ছে আমাদের কি মিন করে, এই অ্যাক্সিসটা মিন করে হচ্ছে আমাদের টোটাল এরর। ওকে, আর এটা হচ্ছে ডাব্লিউ। এখন আপনি যখন এটাকে চেঞ্জ করতেছেন, জিরো থেকে যখন ধরেন আপনি ওয়ানে যাচ্ছেন, তখন এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এই যে এররটা কমে গেছে, 0.89 চলে আসছে, যদিও এটা অনেক বেশি কমে গেছে। তো আমরা হচ্ছে এটাকে হচ্ছে 0.1 করে বাড়াবো, এবং ধরবো হচ্ছে 0.1 করে বাড়ানো মানে 1 ইউনিট পরিমাণ বাড়াচ্ছি। সো এখন দেখেন আমি যখন 1 ইউনিট বাড়াইছি, এম এর ভ্যালু 1 ইউনিট বাড়াইছি, তখন দেখা যাচ্ছে কি যে আমাদের এই যে এররটা, এররটা কমে তখন 31-এ চলে আসছে। তার মানে আপনার এইখানে একটা পয়েন্টে চলে আসছে 31। তাহলে আমি এগুলোকে যদি প্লট করি, এটা ফার্স্টে ছিল 38-এ, এরপরে যখন আমি ওয়ানে আসছি এখানে, তখন এটা চলে আসছে 31-এ। ওকে, আচ্ছা, আমি আবার 1 ইউনিট বাড়াইলাম, আমি হচ্ছে আবার 1 ইউনিট বাড়াইলাম, দেখলাম কি এটা 25-এ চলে আসছে। সো এটা চলে আসছে কোথায়, 25-এ, মনে করেন 25 আছে এখানে, এটা 25-এ চলে আসছে, কার জন্য, 2 এর জন্য। ওকে, 2 এর জন্য। 2টা একটু বেশি দূরে হয়ে গেছে, ধরেন এটা ধরে নিচ্ছেন আপনি, এটা হচ্ছে 2। ওকে, এটা হচ্ছে 2। ওকে, এরপরে যখন আপনি আরেকটু বাড়াবেন, এরকম যখন করতে থাকবেন দেখেন আরেকটু কমছে, আরেকটু বাড়াইলে আরেকটু কমবে, 1 ইউনিট বাড়াইলে আরেকটু কমতেছে। সো এভাবে করে করে যদি আপনি দেখেন, তাহলে দেখতে পারবেন হচ্ছে এখানে এই ধরনের একটা কার্ভ আসলে ফর্ম হচ্ছে। আপনি যখন দেখবেন এটা যখন একসময় কমতে কমতে অনেক কমে যাবে, আবার যখন দেখবেন আপনি এটাকে আরো বাড়াচ্ছেন, তখন দেখবেন এই এমএসিটা আবার বাড়তে শুরু করছে। তার মানে এখান থেকে আপনি কি বুঝতে পারবেন, একসময় কমে গেছিল ইরোডটা, এবং কমতে কমতে আবার একসময় যখন আমি ডাব্লিউ এর মান অনেক বাড়াই ফেলছি, ধরেন এখানে 5-এ গেছি, 10-এ গেছি, 20-এ গেছি, তখন দেখতে পাইছি এটা আবার কি হয়েছে, বেড়ে গেছে। ওকে, সো এই ধরনের একটা কার্ভ আপনি সেখান থেকে দেখতে পারবেন। এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার কিনা, যে আমরা তো যখন দেখছি কি, যখন হচ্ছে জিরোর কাছাকাছি ছিল, তখন এই ভ্যালুটা হচ্ছে অনেক কি ছিল, বেশি ছিল। যখন আমি আস্তে আস্তে বাড়াচ্ছিলাম, তখন আস্তে আস্তে আমার এররটা কমতে শুরু করছে, এবং এক সময় যখন কি হয়েছে, কমতে কমতে একদম কমে গেছে। এরপর যখন আমি স্লোপটাকে আরো বাড়াইতে বাড়াইতে থাকতেছি, তখন আস্তে আস্তে সেটা কি হচ্ছে, এররটা আবার বাড়তে শুরু করছে। এই বিষয়টা ক্লিয়ার সবার? আচ্ছা, ঠিক আছে। তার মানে কি, এখন হচ্ছে আমি এখানে এই যে ডাব্লিউটাকে চেঞ্জ করলে দেখতে পারতেছি কি এররটা আসলে কমতেছে বা বাড়তেছে। ওকে, সো এখানে যে কাজটা হয়, গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেটা করে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা ইকুয়েশন আছে, সেই হচ্ছে আপনার ডাব্লিউ কে চেঞ্জ করবে, কিসের বেসিসে চেঞ্জ করবে, তার এই যে এটা ইকুয়েশনটা হচ্ছে ডাব্লিউ আপডেট ইকুয়াল টু ডাব্লিউ ওল্ড মাইনাস আলফা ইন্টু আলফা ইন্টু ডি বাই টি ডাব্লিউ, এবং এখানে থাকবে কি আপনার এরর। ওকে, সো এখান থেকে ওভারঅল সে কি বুঝতেছে, যে এরর ডাব্লিউ চেঞ্জ করলে কতটুকু হচ্ছে। আচ্ছা, এখানে এরর যদি বড় হয় তাহলে এই ভ্যালুটা বড় হবে, এরর যদি ছোট হয় তাহলে এই ভ্যালুটা ছোট হবে। এবং আরেকটা জিনিস হইতে পারে, এটা পজিটিভ বা নেগেটিভ হইতে পারে। কখন পজিটিভ হবে বলেন তো, পজিটিভ হবে তখনই যখন আপনার এই ছেন, এবং আপনার যেমন এই পয়েন্টটাতে যদি আমি বলি, এই পয়েন্টের থেকে যখন আমি এখানে ধরেন এই ভ্যালুটা হচ্ছে, এক্স এর ভ্যালুটা হচ্ছে এখানে, ডাব্লিউ এর ভ্যালুটা হচ্ছে এখানে 5। ওকে, সো 5-এ যখন ছিল তখন হচ্ছে কম ছিল, যখন আপনি 5-এর থেকে 6-এ চলে যাবেন, তখন কিন্তু কি হবে, তখন কিন্তু এটা বাড়তেছে। ওকে, এটা বেড়ে যাচ্ছে, কস্টের ভ্যালুটা বাড়তেছে। তখন আমি এখান থেকে কি ধরনের ডিফারেন্সিয়েশন পাবো, পজিটিভ পাবো। কারণ কি আমরা দেখছিলাম কি, যখন এখানে হচ্ছে একটা নেগেটিভ স্লোপ ছিল, তখন আমাদের এক্স এর 1 ইউনিট বাড়াইলে আমাদের ওয়াই এর কি হচ্ছে, কমতেছে, ওয়াই এর ভ্যালুটা কমে যাচ্ছে। এবং এখানে দেখছিলাম কি, এক্স এর ভ্যালু বাড়াইলে কিন্তু ওয়াই এর ভ্যালুটা বেড়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা কি বুঝতেছি, যে যখন এই পজিশনটাতে আসবে আসলে
এই পজিশনটাতে আসবে, তখন আসলে কি হবে, যখন আমি আরো 1 ইউনিট বাড়াবো তখন ওভারঅল আমাদের এররটা বেড়ে যাবে। এবং এররটা যদি বেড়ে যায় তখন আমরা এখান থেকে একটা পজিটিভ ভ্যালু পাবো, রাইট? আর পজিটিভ ভ্যালু যদি পাই, দেখেন ওভারঅল এটার সাথে আলফা হচ্ছে একটা ভ্যালু, এটাকে বলা হচ্ছে লার্নিং রেট, কতটুকু হচ্ছে আপনি মানে এটা আসলে চেঞ্জ হবে এটা বুঝাই এটা দিয়ে, যে ডাব্লিউ এর ভ্যালু কতটুকু চেঞ্জ হবে সেটা বুঝাই হচ্ছে আলফা দিয়ে। এটাকে আপনি চাইলে টুইক করতে পারবেন। সো এটা যদি পজিটিভ ভ্যালু হয়, তার মানে এই ওভারঅল এই ভ্যালুটা কিন্তু পজিটিভ হবে। তার মানে ডাব্লিউ ওল্ড থেকে আপনার এই ভ্যালুটা বিয়োগ যাবে। ডাব্লিউ ওল্ড থেকে যদি আপনার ভ্যালুটা বিয়োগ যায়, মনে করেন ডাব্লিউ ওল্ড ছিল 5 এবং আপনি এখান থেকে পাইছেন মনে করেন 3, তাইলে আপনার ওভারঅল আপডেটে আসলে ডাব্লিউ এর ভ্যালুটা কমে যাচ্ছে। এখন বলেন তো, এই মোমেন্টে আপনার আসলে ডাব্লিউ এর ভ্যালুটা বাড়া উচিত ছিল নাকি কমা উচিত ছিল? এখান থেকে যদি আরো বাড়তো, কস্ট আরো বাড়তো, রাইট? এবং এখান থেকে যখন আমি আসছি তখন আমি সিদ্ধান্ত নিতে পারি কি, যে আমার এখন এই যে ডাব্লিউ এর মানটা আছে ওইটাকে কমাইতে হবে। কারণ ডাব্লিউ এর মান যদি বাড়াও তাহলে ওভারঅল পুরা এররটা বেড়ে যাচ্ছে, আর ডাব্লিউ এর ভ্যালু যদি তুমি কমাও তাহলে কি হবে, এররটা কমে যাবে, রাইট? এই জিনিসটাই তো আমাকে এখান থেকে বোঝা যাচ্ছে, রাইট? ওই জন্য আমরা এখানে হচ্ছে একটা মাইনাস ইউজ করতেছি। আর আর কি হইতে পারে, আরেকটা কাজ হইতে পারে, যখন আমি ধরেন এই পয়েন্টটাতে আছি, এই পয়েন্টটাতে থাকাকালে আমি যখন এই যে ডিফারেন্সিয়েশনটা বের করব তখন এটা আসলে কি হবে, এই ডিফারেন্সিয়েশনটা আসলে কি হবে, পজিটিভ হবে, সরি নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ আপনি যদি দেখেন এই পোর্শনটুকুতে স্লোপটা বের করেন, আপনি ডাব্লিউ এর মান বাড়াচ্ছেন, একই সাথে সাথে কিন্তু এররটা কি হচ্ছে, এররটা কিন্তু কমে যাচ্ছে, রাইট? ডাব্লিউ যদি আমি বাড়াই, ফার্স্টে ডাব্লিউ 0 যখন ছিল তখন আমার ভ্যালু ছিল 38, ভ্যালু ছিল কিন্তু 38, রাইট? যখন আমি কিন্তু ডাব্লিউটাকে চেঞ্জ করছি তখন কিন্তু ওভারঅল কি হয়েছে, আমাদের এই যে এররটা কিন্তু কমে গেছে। তার মানে কি, এররটা যদি কমে তার মানে আমার এখানে এই যে যখন আমি ডিফারেন্সিয়েশন করেছি কমার সময় তখন কিন্তু আমরা এখানে মাইনাস ভ্যালু পাইছিলাম, রাইট? এটা কিন্তু একটা মাইনাস ভ্যালু আসে। সো এটা তাহলে আমি এখান থেকে কি পাবো, আমি কিন্তু এখান থেকে একটা নেগেটিভ ভ্যালু পাবো। আর এটা যদি নেগেটিভ হয় এটার সাথে গুণ হয়ে এই পুরা ভ্যালুটাও একটা নেগেটিভ ভ্যালু হবে, রাইট? এখন নেগেটিভ আর নেগেটিভ যখন আপনার গুণ হয় তখন কি হয়ে যাবে, সেটা ওভারঅল এই ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ ধরেন আপনি এখানে পাইছেন ভ্যালু 5, আপনার ওল্ড যে ডাব্লিউ ওল্ড ছিল সেটা 5, অ্যান্ড আপনি এখান থেকে গুণ করে পাইলেন হচ্ছে -3। এটা দিয়ে আসলে কি হবে, এটা দিয়ে হচ্ছে 5 + 3 হবে, অর্থাৎ আপনার নতুন যেটা আসলে ডাব্লিউর ভ্যালু হবে সেটা হবে কত আসলে, সেটা হবে কিন্তু 8। তার মানে কি হচ্ছে, ডাব্লিউ কিন্তু বাড়তেছে। আচ্ছা বলেন তো দেখি, এই মোমেন্ট থেকে যখন আপনি ডিসিশন নিবেন তখন আসলে আপনার ডাব্লিউ এর ভ্যালুটা বাড়া উচিত ছিল নাকি কমা উচিত ছিল? তাহলে কি আমার কথা শুনতেছেন, এখানে আমাদের ডাব্লিউ এর ভ্যালুটা বাড়া উচিত ছিল নাকি কমা উচিত ছিল? ডাব্লিউ এর ভ্যালু যদি বাড়ে তাহলে আমাদের কি হচ্ছে, ওভারঅল আমাদের এই যে এররটা কমতেছে, রাইট? ডাব্লিউ বাড়লে এরর কমতেছে এই পোর্শনটুকুতে, ডাব্লিউ যদি বাড়াই এরর কমতেছে, তাইলে আমাদের ডাব্লিউটাকে বাড়ানো উচিত না, যাতে এররটা কমে? জাহেদ ভাই, কমা না, বাড়া উচিত। কারণ কি, দেখেন আপনি এই পয়েন্টটাতে আপনার ডাব্লিউ এর ভ্যালু কত, 0। এই যে যেটা এখানে দেখছি, ডাব্লিউ এর ভ্যালু যখন 0 ছিল তখন কিন্তু এরর অনেক বেশি ছিল। ডাব্লিউ এর ভ্যালুটা আপনি বাড়াইছেন, তাইলে আমাদের কি হয়েছে, এররটা কমছে কিন্তু। আরো যখন বাড়াচ্ছেন আরো কমতেছে কিন্তু, ঠিক আছে? তাহলে কোনো একটা পজিশনে সে কি নিতে পারতেছে, ডিসিশন নিতে পারতেছে এটাকে বাড়া উচিত নাকি কমা উচিত। সেটা কিভাবে বুঝতেছে, সে ডিফারেন্সিয়েশন করে বুঝতেছে, রাইট? এবং এখানে আমরা এটাকে টুইক করতে পারি আলফা দিয়ে, এটা একটু অ্যাডভান্স জিনিস, এটা হচ্ছে আমরা সামনে যখন শিখবো তখন আরো ভালো করে জানবো। বাট আপনি হচ্ছে আলফাটাকে এখন ইগনোর করতে পারেন, পুরোপুরি ইগনোর করতে পারেন, মনে করেন এখানে কোনো আলফাই নাই। তাহলে এভাবে সে আপডেটটা আসলে করতেছে, ওকে? তার মানে এই যে ভ্যালুটার উপর
ডিপেন্ড করে আমাদের ডাব্লিউটা আপডেট হচ্ছে। সো ডাব্লিউটার এই ইউনিটে যখন আপনি ডিফারেন্সিয়েশন করবেন, তখন দেখতে পারবেন আপনি এখান থেকে একটা নেগেটিভ ভ্যালু পাইছেন। অ্যান্ড যখন আপনি এই জিনিসটা এখানে বসাবেন, তখন দেখবেন হচ্ছে ওভারঅল ডাব্লিউটা বেড়ে গেছে। তার মানে আপনি এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে কি ডিসিশন নিতে পারতেছি, যে ডাব্লিউটা বাড়া উচিত নাকি কমা উচিত, ওইটা ডিসিশন নিতে পারতেছি, রাইট? এবং একই সাথে কতটুকু বাড়বে ওইটাও পাচ্ছি, কারণ এটা কিন্তু আমাদেরকে একটা ভ্যালু প্রোভাইড করে। ওকে, সো এটা কিন্তু আমাদেরকে একটা ভ্যালু প্রোভাইড করতেছে। সো কতটুকু বাড়া উচিত বা কমা উচিত ওইটারও কিন্তু আমরা একটা ধারণা পাচ্ছি। তাহলে এই যে অ্যালগোরিদমটা, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমটা, এটা ইউজ করে সে কি করতে পারে, আমাদের ওভারঅল এররটাকে কমিয়ে ফেলতে পারে। সো এটা আমি জাস্ট ডাব্লিউর জন্য দেখছি, সেম টু সেম এটা বি এর জন্য করা যায়। তার মানে সে এমন একটা ডাব্লিউ এবং বি এর ভ্যালু বের করে, যেটার জন্য আসলে কি হবে, যেটার জন্য আমাদের এই যে এররের মানটা অনেক কম হবে। কারণ দেখেন আস্তে আস্তে কমতে কমতে কিন্তু এখানে একদম কমে গেছে। সো এই পয়েন্টটা সে খুঁজে বের করে কিসের মাধ্যমে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে। এবং এটা খুঁজে বের করার জন্য সব থেকে বেশি কাজে দিছে কে, এই জিনিসটা। সেটা কি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের ফার্স্টে কি ছিল, এরর কেন আসতেছে। এরর থেকে সরি, আমরা ফার্স্টে দেখলাম প্রেডিকশন কিভাবে হচ্ছে। প্রেডিকশন হওয়ার পরে আমরা দেখছি হচ্ছে আসলে আমাদের ওইখান থেকে এররটা কিভাবে আসতেছে, এররটা আমরা কিভাবে বের করি। বের করার পরে এররটা কার কার জন্য চেঞ্জ হয়, ডাব্লিউ এবং বি এর জন্য। ডাব্লিউ এবং বি এর চেঞ্জটা দেখার জন্য আমরা কি দেখলাম, আমরা হচ্ছে ক্যালকুলাস দেখছি, ডিফারেন্সিয়েশন দেখছি। ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বিভিন্ন হচ্ছে প্লট করেও দেখছি জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে। এরপরে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারছি যে আমরা ডিফারেন্সিয়েশন করে বুঝতে পারি যে কোনো একটা ফাংশনের কোনো একটা ভ্যারিয়েবল যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের ওভারঅল ফাংশনের ভ্যালুটা কতটুকু চেঞ্জ হচ্ছে। অ্যান্ড সেটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা শিখছি। যদিও এখানে আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো একটু কমপ্লেক্স জিনিস, সো আমরা এগুলো সামনে শিখবো ইনশাল্লাহ। সো মোটামুটি হচ্ছে এটাই হচ্ছে ধারণা, যে আসলে কস্টটা কিভাবে কমিয়ে আনা যায় আর কি, এররটা কিভাবে কমিয়ে আনা যায়। সো এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন, আর যদি বুঝতে পারেন আমাদেরকে একটু ওয়ান লিখে জানাতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন্স আছে? আচ্ছা, আর টপিকটা কেমন কমপ্লেক্স লাগছে ওটা একটু জানাতে পারেন? ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে আমরা হচ্ছে রেকর্ডিং স্টপ করতে পারি, এরপর আমরা হচ্ছে কিছু কোয়েরিজ নেব।